উন্মুক্ত লাইব্রেরি লেখা আজ্জা সূচনা। গল্পের দ্বিতীয় অংশ। ৭। আমার বাবা আত্মহত্যা করেছিলেন। সরকারি চাকরি করতেন তিনি। সচ্ছল পরিবার ছিল। আমি ওই পরিবারের একমাত্র রাজকন্যা। তারপর একদিন তাকে জালিয়াতির অভিযোগে জেলে নেওয়া হয়। জড়িত ছিলেন তারই বন্ধুগণ। আমি জানতাম, আমার মাও জানত বাবা টাকা হেরফের করার মানুষ না। ভালো থাকার জন্য একটু আধটু টাকার লোভ সবারই থাকে, কিন্তু ২০ লক্ষ টাকা সরানোর মতো সাহস ছিল না। আমি এক বিশাল ইমারত ভাঙতে দেখেছি। একের পর এক অভিযোগ। এভাবেই মাসখানেক কেটেছে আমাদের, মুখ লুকিয়ে। একদিন বাবা একটি কাগজে লিখলেন, আমি নির্দোষ। সত্যিই আমি নির্দোষ বলে চলে গেলেন। বাবা নেই এই খবর জানার ১ ঘন্টার মাঝে আমার মাও তার ভালোবাসার মানুষের সাথে একই রাস্তায় হাঁটা দিল। নিঃসঙ্গতার নীলিমায় একাকিত্বের নিবিড় ছায়ায় ঘেরা সর্বদিক। মন খোঁজে কোনো অজানা মুগ্ধতার সুর। তবে বিষাদের অশ্রু কণিকা মুক্তোর মতন ঝরে পড়ল অন্বেষার চোখের কোণ বেয়ে। সাথে এক ভারী দীর্ঘশ্বাস। নিজের চুল টানতে থাকা বর্ণের হাতজোড়া থামে। আর চোখে চাইল অন্বেষার দিকে। হৃদয়হীন এর মতো বলে উঠল, আমারে এসব কইয়া কি লাভ? আমার মনে কারো লেইগা একরত্তি মায়া হয় না। লাভ নেই তাই তো বললাম। স্মৃতিরা আসছে ভাসমান পবনে ভেসে। আজ এই বুড়িগঙ্গা অতীতের অনেক স্মৃতির দ্বার খুলে দাঁড়াচ্ছে। আধার হৃদয়ের গভীরে জ্বলছে পুরনো দিনের একটি প্রদীপ। ভাঙা হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে চঞ্চলতা এলো। অন্বেষার মনের গভীরে ঝেঁকে দেখতে পারল না বর্ণ। দৃষ্টিপাত হল তার অশ্রু। বলল, তাইলে মুখের শব্দ অপচয় করলা কেন মাইয়া? শূন্যে চেয়ে অন্বেষা জবাব দিল, আপনাকে বলে লাভ নেই, তাই বললাম। আপনি এই অনুভূতি অনুভব করতে পারবেন না। ভুলে যাবেন নয়তো উড়িয়ে দিবেন। আজ অনেক বছর পর বুড়িগঙ্গার তীরে এসে মনে পড়ল আমি এতিম। বর্ণ কোনো জবাব দিল না। কপাল কুঁচকে চেয়ে রইল চোখে অশ্রু নিয়ে অবলীলায় হাসতে থাকা মেয়েটার দিকে। অন্বেষা নিজ থেকেই বলে উঠল, অনেকদিন পর আমার জমানো কিছু ফাউ কথা কেউ শুনল। হোক সেটা অনিচ্ছায়, জোর করে। আমার ভালো লাগছে। এসব শুনতে মোটেও আগ্রহী নয় বর্ণ। প্রসঙ্গ পাল্টে জানতে চাইল, ঢাকা শহরে কি একলা থাকো? হুম। ওই যে চুন্নি মুন্নি, যাদের আপনি বিশাল জ্ঞান দিয়েছিলেন নীলক্ষেত মোড়ে, তাদের সাথেই আমার বসবাস। ঘরের মধ্যে সাপ বিচ্ছু পালার শখ না? হুম। কাম কাজ করো নাকি অকর্মার ঢেকি? একটা চাকরি করি আর পড়ালেখা। বাহ, কোন ভার্সিটি? যে ভার্সিটির জাল আইডি কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আপনি সেই ভার্সিটির আসল আইডি কার্ডধারী আমি। বলে হাসল দুজনেই। অনেকটা সময়ের বিরতি নিয়ে বর্ণ ভারী গলায় বলতে শুরু করল, শুনো মাইয়া, মানুষ মানুষের চরম শত্রু। মানুষের লগে সুখ দুঃখ ভাগাভাগি করতে নাই। আমি এসব বয়ান ঝাড়তে পছন্দ করি না, কিন্তু তোমার যেই হাল অন্তরাত্মা চিল্লায় কইতাছে তোমার জ্ঞানের টনিক দরকার। ক্ষতি হওয়ার ভয় লুকিয়ে ছাপিয়ে বেরাবো? ভারমুখ এবং শীতল দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল অন্বেষা। নাজুক মানুষরে ক্ষতিতে ধরে বেশি। আমার ভয় নেই, লুকানোর কিছু নেই। আমার চরিত্র উন্মুক্ত, অতীত, বর্তমান সবটাই। বর্ণ তোত্তারা চোখে চেয়ে বলে, ফিল্মি লাইন মারতাছ নাকি কবি হওয়ার চেষ্টা? অনেকক্ষণ পর অন্বেষার মুখে হাসি ফুটে। পাশে রাখা ব্যাগ কাঁধে তুলে নিল। যাবার প্রস্তুতি। সেও কথা ঘুরাতে পটু। বলল, আপনি অনুমতি ছাড়াই কেন আমাকে তুমি বলে ডাকেন? বর্ণ একলাফে উঠে দাঁড়াল, কাপড় ঝেড়ে অমনোযোগী সুরে বলে, কারণ আমি আমার মর্জির মালিক। তুই ডাকি নাই শুক্রিয়া আদায় করো। অভদ্রতা বলে এটাকে। আমারে ভদ্রতা শিখাইও না ছেড়ি। তোমার মন চাইলে তুমিও ডাকো। আপনি ডাকে একটা সম্মান আছে। তোমার কি নিজেরে সম্মানীয় ব্যক্তি মনে হয়? অন্বেষা মাথা দুলিয়ে হেসে স্বল্প ভাষা ব্যয় করে জবাব দেয়, ঠিক আছে ডাকব। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে একবার ঘুরে তাকালো অন্বেষা। বাবার সাথে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণ করেছিল সে। লম্বা একটি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে চলে যায়। নিঃশব্দে ঝরে পড়ে এক শুষ্ক পাতা বাতাসের মৃদু স্পর্শে। মৃত্তিকার গভীরে লুকিয়ে রাখা যেন এক তীব্র আকাঙ্ক্ষা। আশার আলো জ্বলুক পুনরায় এই তমসাচ্ছন্ন জীবনদশায়। নতুন ভোরের প্রতীক্ষায় সে। কেউ ভালোবাসার প্রদীপ নিয়ে এসে আলোকিত করুক।
বাড়ির ভেতরে কদম রাখতেই জানতে পারল অন্বেষা তাকে ঘর খালি করতে হবে 2 দিনের মধ্যে। বাড়ির মূল ফটক অবধি পার করতে পারেনি অন্বেষা। বাড়িওয়ালা কেচি গেটের সামনে দাঁড়িয়েই সরাসরি বলে উঠলেন। তার কণ্ঠে রাগের আভাস। কপাল কুঁচকে থাকে প্রায় সময়েই। হুট করে কি হলো? কেন বাড়ি ছাড়বে সে? কিছুই বুঝতে পারছে না। শুধু কি সে একাই, নাকি বাকি 2 জনও ঘর ছাড়া হবে? নিশ্চিত হতে প্রশ্ন করে, আঙ্কেল রুম্পা আর ঝুমা ওরা কি বলেছে এই ব্যাপারে? বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, ওরা কি বলবে? তোমার হয়ে সাফাই গাইবে? অন্বেষা মাথা নাড়িয়ে বলল, সাফাই কেন গাইবে আঙ্কেল? ওরা কি রাজি হয়েছে 2 দিনে বাড়ি ছাড়তে? আর কেন আমাদের বের করে দিতে চাইছেন? ভদ্রলোক আবার কপাল কুঁচকে নেন। মুখ ভঙ্গি এমন যেন আকাশ থেকে পড়লেন কথা শুনে। বললেন, আমাদের মানে? আমাদের কি? তুমি একলা বাড়ি ছাড়বা? ওরা 2 জন না? স্পষ্ট শুনেছে অন্বেষা। বিস্ময়ভরা 2 চোখে চেয়ে মনের প্রশ্নটা মুখে প্রকাশ করল। কেন আঙ্কেল, আমি কি করেছি? কি করছো জানো না? তোমার নামে কমপ্লেইন আছে। তুমি পোলা নিয়া ঘুইরা বেরাও, রাত কইরা বাড়ি ফিরো। তোমার রুমমেটরা ওই পোলারে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখছে। আমি আমার বাড়ির সম্মান নষ্ট হইতে দিতে পারমু না। 2 দিনে অন্য জায়গা দেখো। আঙ্কেল আমার কথা শুনুন। ভদ্রলোক হাত খাড়া করে দিলেন। শুনতে চান না সে কিছু। অন্বেষা তারপরও বলে উঠে, আপনি জব্বার চাচাকে জিজ্ঞেস করুন। উনি তো সবসময় ডিউটিতে থাকেন। কোনো ছেলেকে দেখেছেন কি এখানে? নিশ্চিত হয়ে নিন আঙ্কেল। বাড়িওয়ালা আরও তেতে উঠেন। বাজখাই গলায় বলে উঠলেন, আমার বাড়ির দারোয়ানকেও তুমিই হাত করে রেখেছ। অবশ্যই তোমার বিপক্ষে কিছু বলবে না। শুধু ঝুমা আর রুম্পাই নয়, আশপাশের অনেক ফ্ল্যাটের লোকজন বলেছেন তোমার এই কাণ্ড কারখানার কথা। সবাই কি ভুল? বাড়ি ছেড়ে কোথায় যাবে? এই চিন্তায় ভীতিগ্রস্ত মুখভঙ্গি বদলে গেল অন্বেষার। খুব ভালো করেই জানা আছে ঝুমা আর রুম্পার কত খাতির আশপাশের ফ্ল্যাটের মানুষের সাথে। প্রতিদিন এ ঘর ও ঘর গিয়ে গল্প জুড়ে। কিছুটা কঠিন গলায় অন্বেষা জবাব দিল, যদি আমি জব্বার চাচাকে হাত করে রাখি তাহলে ঝুমা আর রুম্পাও আশপাশের ফ্ল্যাটের সবাইকে হাত করে রেখেছে। আমার তো অত সময় যেই আঙ্কেল। আমি জাতের মানুষের সাথে মিশি। অজাত কুজাত মানুষের সাথে রসালাপ করার মতো সময় ইচ্ছা আমার কোনোটাই নেই। অন্বেষার তেজমি রূপে বাড়িওয়ালা আরও চটে গেলেন। তার মতে অন্বেষা ভুল। ঝুমা এবং রুম্পা যা বলেছে সেটাই সঠিক। জবাব দিল বাজখাই সুরে, ভুল কইরা আবার দেমাগ দেখাও। 2 দিনে ঘর থেকে বের হইবা, নইলে তোমার জব্বার চাচারও চাকরি যাইব। যে ছেড়ে দিব। খুব ভালোই পারেন আপনারা অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাতে। সত্যতা যাচাই করতে আসেন না। এমন মানুষের ভিড়ে আমার না থাকাই শ্রেয়। বলে বাড়িতে ঢুকে যায় অন্বেষা। পেছনে থেকে চেঁচিয়ে বলছেন, হ হ যাও। তোমার মতো একজন না থাকলে আমি ভাইসা যামু না। কি খবর মোকলেস মাতবর? অভদ্রের মতো আচরণ। খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে আছে বর্ণ। দেহের ভঙ্গি রাজকীয়। পা জোড়া বাদশাহী ভঙ্গিতে রাখা। চোখে আগ্রাসন। কপালের আঘাত সচক্ষে দেখা যাচ্ছে। কালো বর্ণ ধারণ করেছে। মোকলেস সাহেব অনুমতি নিলেন না। বর্ণের ঘরে এসে নিজে থেকেই বসলেন, যেন তারই ভিটা। খুব শান্ত স্বরে বলে উঠলেন, জনির লগে তোর দাঙ্গা কি করলে থামব? বর্ণ তৎক্ষণাৎ উত্তর দেয়, এইটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আমি জানি আর আমি চাই। তুই তোর পক্ষ রাখো। আপনার পোলারে গলা আর চোখ দুইটাই নামায় রাখবার কইবেন আমার সামনে। কেন, তুই কোন জায়গার মাস্তান? বর্ণ ঘাড় ঘুরিয়ে দেখল ছোট কৌটায় ধনিয়া রাখা। হাত বাড়িয়ে কিছুটা হাতের মুঠোয় নিয়ে মুখে পুরে দিল। কৌটা এগিয়ে সাধল মোকলেস সাহেবকে। কথার জবাব না দেওয়ার ভারী অসন্তুষ্ট চোখে চাইলেন মোকলেস সাহেব। বর্ণ ধনিয়া চিবুতে চিবুতে বলল, পুরান ঢাকার মাস্তানি অন্য জায়গায় করেই এলাকা ছাড়। বর্ণ তুচ্ছ হেসে মাথা দোলায়। বলে, সম্ভব না। তোর অকালে মারা পড়ার অনেক শখ। মরার কোনো কাল হয় না। যখন আইব তখনই সই। কলিজার পাটা অনেক বড় হইছে না? আপনি জানেন না? মোকলেস সাহেব জানতেন কথার জবাব দিতে হিমশিম খাবেন। তারপরও এসেছিলেন ছেলের জন্য।
তিনি এটাও জানেন একবার মেরে যে হাসপাতালে পাঠাতে পেরেছে সে আরও কিছু করতে পারবে। আপনার পোলার আগে জন্ম আমার। এই মহল্লার ধুলাবালি পর্যন্ত আমার পরিচিত। হাসি আহে আমার মহলের মতো বাড়িতে থাকা এক ব্যাটা আমার পুরান ঘরে আয়া মিনমিন করতাছে। এই দিন আইলো আপনার? এত অধঃপতন কেমনে মোকলেস মাতবর? বর্ণ উঠে গিয়ে স্টিলের গ্লাসে নল হতে এক গ্লাস পানি এনে এগিয়ে দিল। বলল, জিততে পারলেন না, পারবেন না। আপনের দুর্বলতা আমার পায়ের তলানিতে। জোরে চাপ দিলেই শেষ। সান্ত্বনা পুরস্কার হিসেবে কলের কাঁচা পানি খাইয়া গলা ভিজান। ৮ কপাল চাপড়াচ্ছে বর্ণ। কাদো কাদো মুখটা। ইচ্ছেকৃত নিজের কপালে জোরে জোরে চাপড় দিয়েই গেল। সেটি দেখে অন্বেষা প্রতিক্রিয়াশূন্য চোখে চেয়ে রয় তার দিকে। কীর্তি বুঝার বোধ ক্ষমতা নেই তার। তাদের দেখা সেই বরাদ্দকৃত স্থানে, উন্মুক্ত লাইব্রেরির প্রাঙ্গণে। এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সব এলোমেলো হলেও লাইব্রেরিতে আসতে ভুল হয় না কারোই। বর্ণের এমন হাইহুতাশ দেখে চোখের এক কোণে যে পানি ছিল সেটাও শুকিয়ে গেছে অন্বেষার। সাথে অধরজোড়াও। জিভ দিয়ে ভিজিয়ে শুষ্কতা দূর করে। বোকা স্বরে প্রশ্ন করে, আপনার কি হলো? বর্ণ তার কালজয়ী অভিনয় বন্ধ করে অন্বেষার দিকে তাকায়। ঝড়ের ন্যায় নিঃশ্বাস ফেলে বলল, আমার কখনো কিছু হইতে দেখছ? হয় খালি তোমার শরীরের ভিতরে কি পানির কল বহাই না? কিছুরতে কিছু হইলেই কল ছাইরা দাওয়ার চোখ বাইয়া পানি পড়ে। মানে সমস্যাটা কি? ঠোঁটে ঠোঁট চাপে অন্বেষা। হৃদয়হীন মানুষ। এর মাঝে মনে পড়ল তারও তুমি বলে ডাকার কথা। কান্নাকাটির মধ্যেও স্মরণশক্তির টিউবলাইট জ্বলিত। বলল, তোমার মতো বখাটে বাউন্ডুলে ছেলের ইমোশন বলতে কিছু আছে? ইচ্ছে করে ঠোঁটের বিকৃত ভঙ্গি বানিয়ে বর্ণ প্রশ্ন ছুড়ে। কি এর শোষণ? অন্বেষা আওয়াজ উঁচু করে বলল, ইমোশন। বর্ণ কথা এড়িয়ে বলে উঠল, মরা কান্দা জুড়ছ কিলিগা এটা কও? মনের সুখে। তোত্তারা জবাব দিল অন্বেষা। প্রশ্ন করে জবাব পায়নি। মেজাজটা বিগড়ে গেল বর্ণের। মুখ শক্ত করে বসে রইল পায়ের উপর পা তুলে। কিছুক্ষণ পর অন্বেষা নিজে থেকেই বলে উঠল, আমাকে 2 দিনের মধ্যে ঘর ছাড়তে বলেছে বাড়িওয়ালা। চোখ ঘুরিয়ে তাকালো বর্ণ। মেয়ে মানুষের এই স্বভাব অবাক না হয়ে পারা যায় না। প্রশ্ন করলে সরাসরি জবাব দেয় না। ইনিয়ে বিনিয়ে রং তামাশা করবে। এরপর মূল কথায় আসবে ঠিকই। বর্ণ জবাবে বলে, একদম ঠিক করছে। ঘেঁটি ধইরা বাইর করা উচিত। রাগে মুখ কুচকে চায় অন্বেষা। সহানুভূতি তো নেই। মানবিকতাটা পর্যন্ত নেই তার মাঝে। এমন আমিষহীন লোক প্রথম দেখছে জীবনে। অমানবিক। হা, গায়ে লাগলো না কথাটা। গায়ে লাগবে কি করে? শরীরে তো গন্ডারের চামড়া। কাম নাই কাজ নাই। এদিক ওদিক ভাদাইম্মা ছেলেদের মতো ঘুরে বেড়ানো ছাড়া, মারামারি আর রংবাজি ছাড়া কোনো কাজ আছে তোমার? সাথে অভদ্র মুখের ভাষা। আমার অনেক কাজ বুঝলে, পড়ালেখা, কাজ। আর তুমি অকর্মার ঢেকি। ঢোলের মতো সারাদিন ঢাকাইয়া সুরে বাজতেই থাকো। অসভ্য ইতর কোথাকার জানি। ইংরেজিতে লাইফেলেস বলে এটাকে। মনের পীড়া আর চিন্তারা ক্রোধ হয়ে বেরিয়ে এলো। অনেকগুলো কথা একসঙ্গে বলে হাফ ছাড়ল যেন। হালকা মনে হচ্ছে নিজেকে। শক্ত কঠিন মুখে বর্ণের থমথমে মুখের দিকে চেয়ে রয় নির্ভয়। জবাবের আশায়। দিক না কিছু তোত্তারা উত্তর। আজ অন্বেষাও তৈরি জমানো সব ধরনের ক্ষোভ এই অকর্মার উপর ঝাড়তে। নেহাতি ছেড়ি মানুষ। নইলে আমারে অপমান করার তফা হিসেবে তোমার এই তসতসে গালে চটকোনা দিয়ে হাড্ডি চেরাবেড়া করে ফেলতাম। অন্বেষা অর্থ না বুঝে প্রশ্ন করে, চেরাবেড়া? গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সামনের দিক যেমন ভুসকায় যায় অমন। ফোঁসফোঁস করে অন্বেষা জবাব দেয়, এসবই তো পারবে। আমি একটা বিপদে পড়েছি, কই সাহায্য করবে তুমি? নাটক জুড়ে বসেছ। এবার আইছ লাইনে। সাহায্য লাগবো এটা হইল আসল কথা। কেন করুম সাহায্য? সেদিন না তোমাকে বিরিয়ানি খাওয়ালাম, আবার ঝালমুড়ি খাওয়ালাম। ব্যান্ডেজের বিলটাও কিন্তু আমি দিয়েছি। আহারে খচ্চর মাইয়া মানুষে খাওয়াইয়া খোটা দেয়। অনেক তর্ক বিতর্কের পর দমে এলো অন্বেষা। মনে হলো বাচ্চামো করছে। এভাবে বলা আসলেই ঠিক হয়নি। তবে ক্ষমা চাইবে না কিছুতেই। উপলব্ধিটা নিজের মধ্যেই থাকুক। পায়ের উপর তুলে রাখা পা অনবরত নাড়িয়ে বর্ণ বলে, এই তো এমনে চুপ থাকবা?
পরিবেশ শব্দ দূষণমুক্ত থাকে। হুম। অন্বেষার এমন ছোট উত্তর শুনে বর্ণ বলে, ঢং আর ন্যাকামি করবা না। আমি তোমারে সাহায্য করুম কেন? কি লাগো তুমি আমার? হঠাৎ কইরা কৈথিকা উইরা আয়া জুইরা বইছ। ঘাড়ের উপরে শাকচুন্নির মতো চাইপা আছো। অন্বেষার মাথায় হুট করে দুষ্টু বুদ্ধি খেলে গেল। মলিন মুখ অবয়ব বজায় রেখে হাত এগিয়ে দেয়। বলে, এসো আমরা বন্ধুত্ব করি। বর্ণ আবারও তুচ্ছ হাসে। বলে, এসব ধান্দাবাজি আমি বুঝি। সাহায্য পাওয়ার নয়া টেকনিক। প্রথমে বন্ধুত্ব করবা, তারপর হুট কইরা একদিন জানতে পারমু তুমি প্রেমে পইরা নিজের হাত কাটতাচ্ছ। তোমার মতো বখাটের সাথে প্রেম করার ইচ্ছা আমার নেই। আই ডিজার্ভ বেটার। এখন কি করমু আমি? বখাটের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আমার জন্য বাড়ি খুঁজবে? অবশ্যই মেয়েদের মেস। পরিবেশ ভালো যেখানে। বর্ণ চোখ পাকিয়ে তাকায়। আবদার শুনে ইচ্ছে হলো গালে ঠাটিয়ে একটা চর দিতে। কিন্তু এই ছিচকাদুনে মেয়েকে থাপ্পড় দেওয়া বিশাল রিস্কের ব্যাপার স্যাপার। বর্ণ উঠে হাঁটা দিল। অন্বেষাও ব্যাগ কাঁধে তুলে তার পিছু পিছু। আন্দাজ করতে পেরে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করে বর্ণ। হাঁটতে হাঁটতে একটি কোলাহলপূর্ণ কমিউনিটি হলের সামনে এসে থেমে যায়। পিছু ফিরে অন্বেষার দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। হুট করে বলল, কাপড় চোপড় তো ভালোই পিনছ, চুলগুলি খুলো। কেন? খুলো মিয়া। এত প্রশ্ন করলে আমি তোমারে বাড়ি খুইজা দিমু না। কারণ না জেনে চুল খুলতে কোনোভাবেই রাজি না অন্বেষা। এই ভ্যাপসা গরমে কেন খুলবে? লাভটা কি? বর্ণ চোখ দিয়ে আগুন ঝাড়ালো যেন। বলল, 1 থেকে 3 গুনমু। এর আগে চুল না খুললে এই পাশে ড্রেন। একটা ধাক্কা দিমু, বেশি না। বলে কিছুটা এগিয়ে আসে বর্ণ। সত্যি সত্যি ফেলে দিবে ভেবে পিছিয়ে যায়। হাত উঁচু করে চুলের খোপা ছেড়ে দিল। মাঝারি আকারের চুলগুলো অনায়াসে পিঠে গড়িয়ে পড়ে। স্বস্তি মিলল যেন বর্ণের অন্তরে। বলে উঠে, মানুষের বাচ্চা লাগতাছে এবার। চুল কেন খুলালে? বর্ণ বাঁকা হাসে। ঘুরে তাকায় কমিউনিটি হলের সদর দরজার দিকে। এক ঝাঁক মানুষ আসছে, আরেক ঝাঁক বেরোচ্ছে। রং বেরঙের পোশাক পরনে, মেকআপের প্রলেপে ঢাকা এক এক রমণীর মুখমণ্ডল। অন্বেষা চোখ পিটপিট করে গর্দান কিছুটা তুলে বর্ণের মতলব বুঝার চেষ্টা করছে। পকেটে হাত গুজে বর্ণ আনন্দিত সুরে বলে, মনে হয় ভিতরে হেব্বি আয়োজন। কিছুটা সন্দেহ পুরোপুরি সঠিক প্রমাণিত হল। অন্বেষা যা আন্দাজ করতে করতে থেকে যাচ্ছিল তাই দম আটকে আসল। বলল, না, চলো। এত এত খাবার গলা দিয়ে নামেনি কিছুই। অন্তরাত্মা শুকিয়ে চৌচির হয়ে যাওয়ার উপক্রম। রুহু বেরিয়ে আসত আর কিছুক্ষণ পরই। ভাগ্যিস বেরিয়ে এসেছে। পাগলের মতো হো হো করে হেসে যাচ্ছে বর্ণ। সে তো কবজি ডুবিয়ে খেয়েছে। দিন দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান তার ছিল না। যেন বিনা দাওয়াতে বিয়ে খেতে এক্সপার্ট সে। অন্বেষা নিজের এক হাত তুলে দেখল এখনও কাঁপছে এখন অবধি। এমন ভয় আগে কখনো পায়নি। কাণ্ড জ্ঞান হারিয়ে এই কাপা হাত নিয়েই সজোরে ঘুষি বসালো বর্ণের বাহুতে। বর্ণের হাসি থেমে যায়। কপালে 3-3টে গাঢ় ভাঁজ পড়েছে। চোয়াল শক্ত করে বলে, কলিজা হহুত বড় হইয়া গেছে না? বর্ণের রাগের কোনো প্রকার তোয়াক্কা না করে অন্বেষা তর্জনী আঙ্গুল তুলে শাসাল। বলল, চুপ। এগুলো মানুষের কাজ। ধরা পড়লে দুজনে মিলে ধোলাই খেতাম। আর ভিডিও ক্যামেরাম্যান তো ভিডিও করেছে। সেখানে যদি ধরা পড়ি? উল্টো ঝাড়ি খেয়ে প্রতিক্রিয়া শূন্য হয়ে পড়ে বর্ণ। এমনভাবে একটা মেয়ে তার ধমকের উপর ধমক দিয়ে নিজের কথা বলল। কোনো তোয়াক্কাই করল না তার মেজাজকে। থম মেরে রইল বর্ণ কিছু সময়ের জন্য। দাঁতে দাঁত পিষে কটমট করে চেয়ে আছে। অন্বেষা দ্বিগুণ জেদিতা দেখিয়ে বলে, কি? হ্যাঁ, কি? চোখ দেখাও কেন? চোখ তুলে মার্বেল খেলব একদম। আমাকে অবলা নারী ভেবেছ? হতবুদ্ধি দৃষ্টি। চোখ রাঙিয়ে শাসিয়ে যাচ্ছে। নির্বিষম কানন। অবিরত মুখ চলে যেখানে বর্ণের সেখানে আজ বাকশক্তিহীন। আহাম্মকের মতো চেয়ে আছে লোহিত উজ্জ্বল শ্যামলা মুখ পৃষ্ঠে। কোথা থেকে এলো সে? কেন এলো? কেনই বা জড়ালো? বর্ণের মুখের সামনে তুড়ি বাজিয়ে অন্বেষা বলে, অফিস আছে আমার, যাচ্ছি। কালকের মধ্যে আমার জন্য থাকার জায়গা খুঁজবে। না হয় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিব। প্রস্থান করে অন্বেষা।
বর্ণ চেঁচিয়ে বলল, তোমার বাপ দাদার কেনা গোলামতো আমি অর্ডার চালাইবা আর আমি কোমর দুলায় নাচুম। শুনেছিল অন্বেষা। চোখ ঘুরিয়ে আরেক দফা শাসিয়ে গেছে। বর্ণ মাথার চুল খামচে ধরল। বিড়বিড় করে বলল, কোন পাগল ছাগলের পাল্লায় পড়লাম আমি। বৃষ্টিস্নাত সন্ধ্যায় সিক্ত কোলাহলে নগরী ধ্বনিত প্রতিধ্বনিত। শেষিত ক্লান্ত অন্বেষার পদচারণা স্যাঁতস্যাঁতে স্মরণীতে। কাঁধে ব্যাগ, মস্তিষ্ক ভর্তি চিন্তা চেতনা। স্বল্প ভেজা কেশ উজ্জ্বল শ্যামলা ললাটে লেপটানো। পারিপার্শ্বিক অবস্থা ব্যস্ত থেকে ব্যস্ততর। যানবাহনের অজস্র কোলাহল। এই হইচই এর মাঝে অন্বেষার শ্রবণ ইন্দ্রিয় যেন বধির। ভারাক্রান্ত অন্তরের বিরাগ গীতগান। রাস্তায় ছড়িয়ে সোদা মাটির মধুর সুবাস গুরুত্বহীন এই প্রশ্নের কাছে, কি করবে? নিয়ন আলোর নাচন পেরিয়ে যাচ্ছে একের পর এক। শহরের কলরবে হারিয়ে যেতে ইচ্ছে হয়। ইস, যদি পেত বর্ণের মতো একটি ছন্নছাড়া জীবন। আজ উদ্দেশ্যে বাড়ি নয়, মোড় ঘুরিয়ে হাঁটা দিল অন্য পথে। এসে দাঁড়িয়েছে ধানমন্ডির এক আলিশান বাড়ির সামনে। উঁচু দালান, আভিজাত্যে টইটুম্বুর। কাপড়ের অবস্থা কিছুটা শুধরে ঢুকে গেল। 2 লাখ টাকা আপনাদের জন্য 2000 টাকা হলেও আমার জন্য অনেক বড় একটা অঙ্ক ফুপু। হাতের কাজে সাহায্য করে যে মেয়েটি 2 কাপ চা আর হালকা নাস্তা এনে ড্রয়িং রুমের কাছের টেবিলের উপর রাখল। অন্বেষার মনোযোগ এখন চায়ের দিকে নয় বরং মূল কথায়। জেসমিন আক্তার বলে উঠলেন, তোমার টাকা কি আমরা মেরে খাবো মা? আমার কাছে আছে, সেফ আছে। সেফ আছে, কিন্তু আমি খরচ করতে চাই ফুপু। আমার দরকার। আমার ভার্সিটির সেমিস্টার ফি দিতে হবে। ঘর বদলাবো। আজকাল এই শহরে অ্যাডভান্স না দিয়ে কোনো বাসা পাওয়া যায় না। আমার আরও প্রয়োজন আছে। তাছাড়াও টাকাটা আমার বাবার। কণ্ঠে সামান্য কঠোরতা টেনে কথাটি বলে অন্বেষা। তার এমন কথায় কিছুটা কপাল কুঁচকান জেসমিন আক্তার। তবে চতুরতা দেখিয়ে নিজের বিরক্তি দমিয়ে নিলেন। বললেন, মাগো তুমি আমার একমাত্র ভাজতি। তোমারে বললাম আমার সৌভিককে বিয়ে করে এই ঘরে আসো। তোমার ফুপু থাকতে তুমি কেন দিন আনবা দিন খাইবা? এই বাড়িতে রানী হইয়া থাকবা তুমি। একার সংসার পাইবা। আমরা আর কতদিন? অন্বেষা আড়ালে তুচ্ছ হাসে। এই হাসি জেসমিন আক্তার দেখল কিনা কে জানে। সে তার বেয়ারা ছেলেকে অন্বেষার ঘাড়ে চাপাতে চাইছে, যার প্রথম বিয়ে টিকেনি। শাশুড়ি আর স্বামীর অত্যাচারে 2 পাশে গৃহ ত্যাগ করেছে। সর্বহারা মেয়েকে ঘরের রানী নয় বরং দাসী করে এনে হুমুক চালানোই তার মূল উদ্দেশ্য। কিন্তু অন্বেষা এই চতুর্তায় পড়বে না কিছুতেই। উঠে দাঁড়াল আর বলল, সৌভিক ভাই আমার আপন ভাই। তার দিকে অন্য নজর দিতে আমার নিজেরই ঘৃণা লাগবে। আপনি তো জানেন আমি ছোটবেলা থেকেই খুঁতখুঁতে স্বভাবের। যদি বিয়ে করে সংসার না করতে পারি, আপনার ছেলের দ্বিতীয় সংসার না টিকলেও লোকে মন্দ বলবে। জেসমিন আক্তার উঠে দাঁড়িয়েছেন। অন্বেষার সাথেই হেঁটে দরজার উদ্দেশ্যে পা বাড়ান। অন্বেষা জুতো পায়ে দিয়ে বিদায় জানানোর পূর্বে দাম্ভিক কণ্ঠস্বরে বলল, শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে ফুপু। আমি রোববার টাকাটা নিতে আসব। পুরো 2 লাখ টাকাই দরকার আমার। নয়। অন্বেষার মুখশ্রীতে তীব্র অনুশোচনা। ভুলক্রমে একটি কাণ্ড ঘটিয়েছে, যার ফলস্বরূপ ব্যথায় কাতর বর্ণ। কঠিন মুখের আড়ালে যন্ত্রণা লুকাতে চাইলেও কিছুটা তারার ন্যায় ফুটে উঠছে। মনস্তাপে পুড়ছে চিত্ত। করুণ দৃষ্টিতে চেয়ে রইল। ভুলবশত বর্ণের পায়ের গিরাতে আঘাত দিয়ে বসেছে অন্বেষা। বেখায়েলিতে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত। অনেকবার ক্ষমা চেয়েছে। তাতে বর্ণের তরফ থেকে তেমন কোনো জবাব আসেনি। মুখের গাম্ভীর্য ধরে দেখে পা তুলে বারবার হাত বুলাচ্ছে ব্যথা পাওয়া অংশে। অন্বেষা চেয়ে রইল। স্বাভাবিকের চেয়ে অনেকাংশে ফোলা বর্ণের পায়ের এই স্থানটা। সংশয় জাগল। অনেকটা সময় পর প্রশ্ন করে, তোমার পায়ের এই অংশ এত ফুলে গেছে কি করে? ব্যথা দিয়েছি বলে? এক উত্তপ্ত শ্বাস ফেলল বর্ণ। মুখের ভঙ্গি স্বাভাবিক করে গুরুত্বহীন বলল, কি জানি। অন্বেষা আরও ভালোভাবে দেখল। না, এই ফোলা অংশ মোটেও স্বাভাবিক নয়। ব্যথা পেলে কয়েক সেকেন্ডে এতটা ফুলে যাবে না। তোমার অস্বাভাবিক লাগছে না? বর্ণ বাঁকা চোখে চেয়ে বলল, জি না। অন্বেষা ক্ষিপ্ত গলায় বলে, হেয়ালি সব বিষয়ে ভালো দেখায় না। বর্ণ ঠিক অন্বেষার সুরে জবাব দেয়, তো কি করমু?
তোমার মতো পথে ঘাটে হাত পা ছড়া কান্দাকাটি করমু? আজাইরা আজাইরা প্রশ্ন করো খালি। এই ফোলা আজকালকের না, 7-8 মাস হইব। 7-8 মাস যাবৎ পা ফোলা নিয়ে বসে আছে। আবার গলা উঁচু করে বলছে যেন বিশ্বজ করেছে। অন্বেষা ফের প্রশ্ন করে, ডাক্তার দেখাওনি? হুম। কি বলল? টিউমার হইছে। অপারেশন করবার কইছিল। গোলগোল নেত্রজোড়া বিস্মিত চাহনিতে চেয়ে ভয়ানক একটি কথা অবলীলায় বলে ফেলা ছেলেটির দিকে তাকিয়ে আছে অন্বেষা। তোমার কি মাথা খারাপ? বসে আছো কেন এটা নিয়ে? অপারেশন করাওনি কেন? বর্ণের তরফ থেকে আবারও হেয়ালি জবাব আসে। মন চায় নাই। রেগে গেল অন্বেষা। বিক্ষিপ্ত সুরে বলল, বাড়াবাড়ি হচ্ছে না নিজের জীবনের সাথে? এটা কি কোনো ছোটখাটো বিষয়? তোমার বেয়ারা চালচলন, গুরুত্বহীন কথাবার্তা, বাউন্ডুলে জীবন এসব করে কি বুঝাতে চাও তুমি খুব স্মার্ট? তোমার কিচ্ছু যায় আসে না? ছেলেখেলা না জীবনটা বর্ণের এলোমেলো অগোছালো চুলগুলো কপালে এসে পড়ে আছে। মুখে কোনরূপ প্রতিক্রিয়া নেই। অন্বেষার দিকে চেয়ে বলল, আমি বাইচা আছি। মরার মতো কিছু হয় নাই। অল্পতে রেগে যাওয়া এবং সহানুভূতি দেখানোর প্রবণতা অন্বেষার প্রবল। তার বাবা জানিয়েছিল তাকে তার এই স্বভাব সম্পর্কে। নয়তো কোথায় ছিল তার বুঝবার মতো জ্ঞান? এই মুহূর্তে বর্ণের প্রতি মায়া এবং ক্রোধ দুটোই হচ্ছে। রাগকে সায় দিয়ে ঝাঁঝ মিশ্রিত স্বরে বলল, তুমি এখনই যাবে আবার ডাক্তারের কাছে? চলো আমিও সাথে যাব। এখন পায়ের টিউমার কোন পর্যায়ে আছে সেটা জানতে হবে। তারপর বাকি চিকিৎসা। এক্ষুনি উঠবে। কোনো টালবাহানা চলবে না। না, বললামতো কোনো টালবাহানা চলবে না। এক্ষুনি উঠে ঢাকা মেডিকেলে যাব। চলো না হয় ঘাড় ধরে নিয়ে যাব। একবার না করছি। নাটক দেখার সময় নেই কিন্তু আমার অফিস আছে। বলে উঠে দাঁড়ায় অন্বেষা। উদ্দেশ্য এখনই ডাক্তারের কাছে যাওয়া। তবে নাছোড়বান্দা বর্ণ। মেজাজ খারাপ হয়ে গেল তার মুহূর্তেই। এত অধিকারবোধ মিলিত গলার আওয়াজ জ্বালা ধরাচ্ছে শরীরে। আকস্মিক মনে হলো কেউ রাজত্ব করতে চাইছে তার উপর। দাঁড়িয়ে খেপাটে কণ্ঠে বলে, এত দরদ দেহাইবা না। আমার শরীরে পোষায় না। কি তুমি? কে তুমি? আমার কিছু লাগো? আমার কিছু লাগো না যেহেতু আমার কোনো কিছু তোমার গায়ে লাগাইতে হইব না। আমি তোমার ভালোর জন্য বলেছি, খারাপের জন্য বলিনি। এর জন্য তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে হবে কেন? আমি মানুষ নই? বর্ণ বলল, আমার ভালো চাই না তো আমি? তুমি ক্যাঠা আমার ভালো চাওয়ার? তুমি আমারে চিনো না মাইয়া। আমি খারাপ হইলে জঘন্য খারাপ। কিন্তু নিজের উপরে অনেক কন্ট্রোল আছে। এই কন্ট্রোল আছে দেখাই তোমারে কিছু কই না। কারণ তুমি হইলা 2 দিনের মেহমান। কয়দিন পর বর্ণরে চিনবার পারবা না। না চিনলেও আমার কিচ্ছু যায় আহে না। যাও এদিক চক্ষের সামনে থিকা। ভুলেও চিন্তা কইরো না আমার উপরে জোর খাটাইতে পারবা। অন্বেষা ঠোঁট শক্ত করে কামড়ে শুনেছে বর্ণের তিক্ত কথাগুলো। বর্ণের কথা শেষ হলে জবাবে বলল, কি নিষ্ঠুর! আমার কথার কি অর্থ দাঁড় করাচ্ছ? আমি জোর খাটাবো কেন? কেন একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে পারে না? বর্ণের চোখে মুখে ভিন্ন রকম ক্রোধ। দাঁতে দাঁত পিষে বলে, আমারে পারে না। শুক্কুর শুক্কুর 8 দিন হইল মাত্র আমারে চিনো। দরদ উতলায় পড়তাছে না? অধিকার খাটাইতে চাও? কি ভাবছ আমি সারাদিন এদিক ওদিক ঘুইরা বেড়াই দেখা যা ইচ্ছা করাই নিতে পারবা? কারো দাসত্ব করার দুর্দিন আহে নাই বর্ণের। অপমানিত বোধ হল, কিছুটা লজ্জিত। উদ্দেশ্য মোটেও খারাপ ছিল না অন্বেষার। বিনিময়ে কতগুলো কঠিন কথা শুনতে হল। সহানুভূতিশীল এবং অল্পতে রেগে যাওয়া ছাড়াও যে অল্পতে ব্যথিত হওয়ার প্রবণতা আছে সেটা তো তার বাবা জানায়নি। জানালে বোধহয় নিজেকে শুধরে ফেলত। এই মুহূর্তে খুব লজ্জাবোধ হচ্ছে। কোনো সম্পর্কে নয় বরং বর্ণকে একজন অগোছালো মানুষ হিসেবেই দেখত সে। সমানুভূতি চিত্তে সাহায্য করতে চেয়েছিল তার। টিউমার তো 4টে খানি কথা নয়। বর্ণের আচরণে স্থান ত্যাগ করল কোনো প্রতিক্রিয়া ছাড়াই। অন্যদিকে বর্ণ তার রাগে অটল। অন্বেষার চলে যাওয়াতে তার মাঝে কোনো ফারাক দেখা যাচ্ছে না। 4 দিন বাদে একটি বাড়ির সন্ধান পেয়েছে। বর্ণ খুঁজে দিবে সেই আশায় বসে রয়নি। আর সে খুঁজেও দেয়নি। আগের বাড়িওয়ালা নিয়ম মাফিক তাকে 2 দিনেই ঘর ছাড়া করেছে। শুনেনি কোনো বারণ।
বাধ্য হয়ে বাকি 2 দিন হলে কাটালো বান্ধবীর সহায়তায়। ঘর ছাড়ার পূর্বে আর চোখে দেখে এসেছে ঝুমা আর রুম্পার মিটিমিটি হাসি। তারা আজ মহা খুশি। অন্বেষাও হেসেছে। হেসেছে নিজের মনের প্রশ্নে, কি এমন লাভ হলো তাকে বাড়ি ছাড়া করিয়ে? এই তো ক্ষণিকের সুখ, বরং সাথে থাকলে বেশি বেশি জ্বালাতে পারত। অতিরিক্ত চালাক হতে গিয়ে চিরদিনের সুখ হারানোর যথার্থ প্রমাণ। বাড়ি দেখতে এসেছে অন্বেষা। সবশেষে তারও ঠাঁই হল পুরান ঢাকার অলি গলিতে। একটার পর একটা ঠাসা বাড়িঘর। অন্বেষা ভিড়ভাট্টায় থাকতে অপছন্দ করে। হলো তার জন্য প্রযোজ্য না। হলের খাবারও তেমন পছন্দের নয়। সর্বহারা বলে সর্বসুখ ত্যাগী হয়ে ঘুরবে, সেটা তার চরিত্র বিরোধী। সাবলেট বাসা চাওয়ার চেয়ে বহু অংশে ভালো পেল। যদিও অনেক পুরনো বাড়ি, কিন্তু অন্বেষার আলাদা একটা ঘর হয়েছে, সাথে নিজস্ব 1 হাত সমান বারান্দা। বাড়িতে প্রবেশ করার পূর্বেই মুখ ঘুরিয়ে তাকাল। সন্ধ্যা নেমেছে গলিতে। একজন মানুষের অবয়ব দেখতে পেল সেখানে। চিনতে ভুল করেনি সে। একটু এগিয়ে গিয়ে বলল, সৌভিক ভাই। সৌভিক আধার হতে আলোতে এসে দাঁড়ায়। কোনো জবাব দিল না। অন্বেষা বলল, এভাবে কাউকে ফলো করা কি ভালো কাজ? আমি আপনাকে অনেকক্ষণ আগেই দেখেছি। কেন এসেছেন? সৌভিক জবাব দিল, পচা বস্তিতে কেন থাকবা তুমি? আমার সাথে আমার বাড়ি চলো। আপনার বাড়িতে আমি কেন যাব? এইটা তোমার ফুপুর বাড়ি। ফুপুর সম্পর্ক বাবার সাথে জড়িত। যেখানে বাবা নেই সেখানে ফুপুও নেই। সুস্বাস্থ্যের অধিকারী সৌভিক ছেলেটা, সাথে তেজি আর চরিত্রহীন বটে। লজ্জা হয় অন্বেষার একে ভাই বলেও পরিচয় দিতে। তুমি এত জলদি পর করে দিলা? আপন ভাবিনি কখনো। তুমি আজকে আমার সাথে যাবে। তোমারে আমি এই কষ্টে দেখতে পারবো না। হঠাৎ এত দরদ কেন সৌভিক ভাই? প্রেমে পড়েছেন? সেটা আপনি অহরহ মেয়ের প্রেমেই পড়েন। অধিকার খাটাচ্ছেন? সেটা আপনার নেই। আসতে পারেন। সৌভিক রেগে গেল। ক্রোধান্বিত হয়ে বলল, একা থাইকা চেটান চেটান কথা শিখছ? চেটান চেটান ছোটবেলা থেকেই জানি। আপনার তো জানার কথা। হুট করে অন্বেষার হাত চেপে ধরে সৌভিক। ধরে টানতে শুরু করে নিয়ে যাবে বলে। অন্বেষা অন্য হাতে সৌভিকের হাত খামচে ঘায়েল করার চেষ্টা করল, শুধু চেঁচামেচি করলে উল্টো তার চরিত্রেই দাগ লাগবে। শক্তিতে পেরে না উঠার এক পর্যায়ে অন্বেষা চেঁচিয়ে বলে, হাত ছাড় জানোয়ারের বাচ্চা। ছাড়ল না, বরং আর কষে চেপে ধরল। জেসমিন আক্তার পাঠিয়েছে তাকে। ছেলের ব্রেইন ভালোভাবেই ওয়াশ করেছে। পুরুষালী হাতের জোর খাটিয়ে নিয়ে যেতে লাগলেই আবছা আধারে ডানচোপায় সজোরে মুষ্টিবদ্ধ হাতের ঘুষি উড়ে এসে পড়ল। ল্যাম্প পোস্টের আলো মুখে পড়তেই ঠোঁট গড়িয়ে তাজা রক্ত ঝরতে দেখা গেল সৌভিকের ঠোঁট বেয়ে। ব্যথা পেয়েছে অনেকটা। মনে হচ্ছে কেউ মুখের হাড়সহ নাড়িয়ে তুলেছে। আমার মহল্লায় তো আমি এসব রঙ্গলীলা হইবার দিমু না। উহু, নেভার। মুষ্টিবদ্ধ হাত বুলাচ্ছে বর্ণ অন্য হাতে। নিয়ন আলোয় কালচে ত্বক ভয়ঙ্কর দেখাল। গোফের আড়ালে ধূসর ঠোঁটে সেই রহস্যময়ী হাসি। বর্ণ একবার অন্বেষার অবাক মুখের দিকে চায়। পরপর সৌভিকের দিকে চেয়ে বলল, কিরে ভোটকা, যাবি নাকি আরেক গালে দিয়া 2 চাপা সমান কইরা দিমু? সৌভিক থরথর কাঁপছে রাগ আর ব্যথায়। এখান থেকে চলে যেতে হবে সেটা ভাবছে না। বর্ণ মুখ কুচকে বলে, না, একগাল চ্যাপটা আরেকগাল ভোটকা ঠিক মানাইতাছে না। আয় সাইজ করি। সৌভিক কিছুটা পিছু হাঁটে যায়। বর্ণ এগিয়ে এসে তার কলারের পেছনের অংশ চেপে গলির মুখে নিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল। কোমরে হাত দাঁড়িয়ে রইল যেই অবধি সৌভিক এলাকা ছাড়া না হয়। পিছু ফিরে আসে 5 মিনিট পরে। অন্বেষার ফুলে বোম হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আরেক দফা বিরক্ত হয়। জাদু টোনা জানো? সেদিনের অপমান ভুলেনি অন্বেষা। মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়। বর্ণ জবাব না পেয়ে বলে, কি সমস্যা? মুখ বন্ধ রেখেই শুকনো ঢোক গিলে অন্বেষা। বর্ণ ঘাড় বেঁকিয়ে দেখল, চোখ নামিয়ে রাগে ফুঁসে যাচ্ছে। নাকের পাটা ফুলে উঠছে অল্পক্ষণের ব্যবধানে। গোলগাল গাল বেলুনের মতো ফুলে নড়চড় করছে না কোনো প্রকার। যদি রাগের ভার কমে যায়? বর্ণ চোখ বুজে হেসে ফেলল এমন রূপে। বলল, আমারে ফলো করতে করতে আমার মহল্লা পর্যন্ত পৌঁছায় গেছ? অন্বেষা এখনো নিরুত্তর, শক্ত এক মূর্তি। বর্ণ বলে,
তুমি আমার জীবনে ঠাডার মতো আয়া পড়ছ বুঝলা। এর চেয়ে বড় উদাহরণ কাঁঠালের আঠা। শালা এমন চিপকান চিপকাইছ যেদিকে যাই ওদিকেই তোমার চেহারা লইয়া তুমি হাজির। মতলব কি তোমার কও তো? গম্ভীর স্বরে জবাব দেয়, আমি এখানে ঘর খালি পেয়েছি নিয়েছি। কাউকে ফলো করছি না আমি। শখও নেই। আবার সিনেমার নায়িকাগো মতো কাহিনী। জহর ভাত লাগে আমার এগুলি। হু। বর্ণের ইচ্ছে হলো পাশ থেকে ইট তুলে এনে হয়তো অন্বেষার কপালে মারুক নয়তো নিজের। এটা বিপজ্জনক ভেবে নিজের কপালে আঙ্গুল চালিয়ে ভাবল কি করা যায়। অনেক সময় পর বলে উঠে, এই রাখো আমার নাম্বার। মহল্লায় কোনো ঝামেলা হইলে খালি একটা মিশর কল মারবা। থেমে আবার বলল, ভাইব না ভালো হইয়া গেছি। মানবতা দেখতে কেমন ওইটাই একটু ট্রাই কইরা দেখলাম। তুমি ভাইব না তোমার প্রতি পীড়িত দেহায় তোমারে বাঁচাইছি। আর আমার লগে তোত্তারামি কইরা লাভ নাই। আমি এইসব তোত্তারামির ধার ধারি না। সাপের মতো গলায় প্যাচাইতাছ খালি। কবে জানি প্যাচ দিয়া মাইরা ফালাও। 10 ওগো রাগী কালনাগিনী। মন তোমার কেন এমন রুক্ষ? তোমার বদসূর্ত হাসি, তোমার বেসুরা প্যাচাল শুনতে লাগে ভারী। রাগের মেঘে ঢাইকা যায় তোমার ভয়ানক মুখ। দেইখা তোমার রাগী চাহনি একটুও কাঁপে না আমার বুক। তুমি তো আমার ঘাড়ে চাপা এক পিশাচিনী। তোমার রাগের কারাগারে বন্দি আমি এক্ষণিক অতিথি। মনে কইরো নাই কোনো প্রেমের পয়গাম। আপাতত তোমারে ঝালানো ছাড়া আমার নাই কোনো কাম। নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে যাওয়া উদ্দেশ্যে পা বাড়িয়েছিল অন্বেষা। উদ্দেশ্য জব্বার চাচার সাথে দেখা করা। সকাল 7টা বাজে। জব্বার চাচার সাথে দেখা করেই ভার্সিটির দিকে যাবে। এরপর অফিস, সেখান থেকে এই নতুন ঠিকানায়। সাজকালে উদ্ভট গান শুনতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল অন্বেষার। রাগটা একটু বেশিই। গলির মোড়ে চায়ের দোকান। সেখানের বেঞ্চি নামক রাজসিংহাসনে বসে মুক্ত গলায় গান ধরেছে বখাটে বাউন্ডুলে ছেলেটা। শয়তানি হাসির দেখা মেলে মুখপটে। গানে উচ্চারিত শব্দগুলো শুনে কান ঝাঝা করে উঠল। সাব্বির বলল, ভাইজান এমন বিশ্রী গানটা কেমনে গাইলেন? কোনো তাল নাই, ছন্দ নাই। বর্ণ সাব্বির এর পিঠে চাপড় দিয়ে বলে, পাইকা গেছস? নাকটিপ দিকে দুধ বাইর হইব আমারে তাল ছন্দ শিখায়। সাব্বির যেন ভীষণ মজা পেল এরূপ কথায়। আদৌ হাসির কিছু ছিল বর্ণের বচনে? তারপরও খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করল, আপার লেইগা গাইলেন এই গান? বর্ণ ডান পাশের ভ্রু তুলে প্রশ্ন করে, তোর কি মনে হয়? আপার লাইগাই গাইছেন, কিন্তু আপা মনে হয় চেইতা গেছে। দুজনে একত্রে অন্বেষার লালাভ বর্ণ ধারণ কথা মুখের দিকে চাইল। কয়েক হাত দূরে রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। বর্ণ এবং সাব্বির এর কথোপকথন স্পষ্ট শুনতে পাচ্ছে। মেজাজ তুঙ্গে। আজই রিকশার আকাল পড়তে হলো। পেলেও ভাড়া চায় আকাশচুম্বী। বোঝা গেল কোনো না কোনোভাবে বর্ণের বাসস্থলের অনেকটা কাছাকাছি এসে তার ঠাঁই হয়েছে। কাকতালীয় বিষয়গুলো এখন বড্ড ভাবায় তাকে। সাথে বর্ণের অনাচার। একটু পরপর মন বলে উঠে, তুই সৎ উদ্দেশ্যে সাহায্য করতে চেয়েছিলি অন্না, তোকে অপমান করা হয়েছে। বারবার মনে পড়ছে এই বিষয়টা। মস্তিষ্কটা স্বস্তি দিচ্ছে না। মাত্রাতিরিক্ত ভাবনারা জুড়ে বসেছে। ঘিরে আছে বর্ণের এমন স্বভাব। বেশি ভাবছে ভেবেও চেনটা থেকে বেরোতে পারল না। সেখানে দাঁড়িয়ে আর চোখে বর্ণের দিকে চেয়ে মন আবার প্রশ্ন করল, আচ্ছা লোকটা কি এভাবেই থেকে যাবে জীবনে? নাকি হারিয়ে যাবে? থাকলেও এই থাকার মেয়াদ কতদিন? আবার বেশি না জুড়ে যায়? ইতিমধ্যে তো তাই হচ্ছে। প্রশ্ন উত্তরের সমাপ্তি ঘটে রিকশার ক্রিং ক্রিং শব্দে। চালক জানতে চান কোথায় যাবে। ভাড়ায় মিলতেই উঠে গেল অন্বেষা। ফিরে চাইল না একবার। এখন মাথায় নতুন দুশ্চিন্তা। জব্বার চাচা, আপনার খুব কষ্ট হয়ে যাবে তাই না? আমি আপনাকে না হয় প্রতিদিন আসা যাওয়ার ভাড়া দিব। জব্বার চাচার ঘামর্ত মলিন মুখ দেখে অন্বেষার ভীষণ মায়া হচ্ছে। খাঁটি মনের মানুষ তিনি একজন। নয়তো কে করে এই শহরে কারো সাহায্য? বাবার বয়সী লোকটা অমায়িক। আগের বাড়ির দারোয়ানের কাজ করেন তিনি। আগে তো আসতে যেতে দেখা হতো। এখন সেই সুযোগও নেই। তিনি হেসে বলেন, কিসের কষ্ট? তুমি কোনো টেনশনই করবা না আম্মা। আমি প্রতিদিন 8টায় আইসা খাউন নিয়া যামু। আর ভাড়া দেওয়া লাগবো না। অন্বেষা জবাবে বলে, এভাবে হয় না চাচা।
এখান থেকে ও বাড়ি অনেক দূরে। হিসাব করে দেখলাম মাসে আসা যাওয়ার খরচ 2 থেকে 2,500 টাকা। আপনার কষ্ট হবে। কি এর কষ্ট আম্মা? তুমি আমার আর আমার ঘরের লেইগা রাইতের খাউন দাও। কোনো টাকা নাও না। আমি তোমার থিকা যাতায়াতের টাকা নিমু? নিতে হবে চাচা। আমি কোনো কথা শুনব না। আপনি আসুন আমার সাথে, আমি বাড়ি চিনিয়ে দিচ্ছি। ক্লাস, অফিস শেষে ক্লান্ত বাড়ি ফিরেছে অন্বেষা। যাওয়ার পূর্বে গলির মোড়ে চায়ের দোকানে নজর দিয়ে এসেছে এক দফা। সকালে যে গলা ছেড়ে গান গাচ্ছিল অভদ্র ছেলেটা, সে নেই। মাঝে মধ্যে অন্বেষার মনে হয় তার মগজ নয় একটা উটকো চিন্তার কারখানা। কেন নেই? এখন মূল প্রশ্ন এটা। প্রশ্নকে মাথায় চেপে বাড়িতে ঢুকে গেল। এখনো পুরো ঘর গোছানো হয়নি। আগামীকাল শুক্রবার, শান্তিতে গুছিয়ে নিবে। গোসল সেরে হিসাব করে নিল। একটা সিঙ্গেল বেড আর ছোট প্লাস্টিকের ওয়ার্ডরোব ছাড়া তেমন কিছুই নেই তার। আছে কিছু কাপড় আর বই খাতা। তবে ছোট ঘরে এসবই জঞ্জাল মনে হচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলে পুরো ঘরে চোখ বুলিয়ে। খুঁতখুঁতে স্বভাবের কারণে আজও রাত কাটবে এক হাত সমান বারান্দায়। ঘুম আসবে না এই জায়গায় কিছুতেই। গোসল সেরে মাথায় গামছা পেঁচিয়ে কাটাকুটির কাজ শুরু করল অন্বেষা। ঘণ্টাখানেক পর জব্বার চাচা আসবেন। যত দ্রুত সম্ভব রান্না শেষ করতে হবে। ঘরে বসেই সবজি কেটে রান্নাঘরের দিকে এগোল। গিয়েই দেখতে পেল সাবলেটে থাকা আরেক পরিবারের গৃহিণীর সাথে হাসি বিনিময় করল অন্বেষা। সুদীপ্তা প্রশ্ন করলেন, তুমি গতকাল আসলা, তোমার দেখাই পাইলাম না। সিথিতে সিঁদুর। অন্বেষা বুঝতে পারল সনাতন ধর্মাবলম্বীর তিনি। বলল, আমি অনেক দুঃখিত দিদি। আসলে গোছগাছার ভার্সিটির ক্লাস মিলিয়ে সময় হয়ে ওঠেনি। ও, রান্না করবে নাকি? হ্যাঁ, কিন্তু আমার চুলো বসানো হয়নি এখনো। আমি যদি আমার চুলোয় রান্না করো, কোনো সমস্যা নাই। আপনার রান্না আছে? সুদীপ্তা ফিডারে দুধ ঢালতে ঢালতে হাস্যোজ্জ্বল মুখে বললেন, আরে হ না, আমি রাতের খাবারও দুপুরে রান্না করে ফেলি। 3 জনের সংসার, তার মধ্যে 4 বছরের মেয়ে একটা। কতই বা খাই আর? বাহ, বেশ তো। আপনার মেয়ে কোথায়? ঘরে টিভি দেখে। তোমারে খুঁজছে বুঝছ। আমি বলছি আন্টি ব্যস্ত। আসলে তুমি গল্প কইরো। সুদীপ্তার কথাবার্তা পছন্দ হলো অন্বেষার। কোনো ধূর্ততা নেই, খুবই সরল মনে হল। সামনে কি হয় দেখার অপেক্ষায়। অন্তত ঝুমা এবং রুম্পার চেয়ে ভালোই হবেন। এক চুলোয় ভাত চড়িয়ে অন্য চুলোয় তরকারি বসায় অন্বেষা। বলল, ওকে কাল আমার কাছে পাঠাবেন কেমন? আমার ছুটি আছে, গল্প করব আপনার ছোট্ট বুড়ির সাথে। সুদীপ্তা চওড়া হেসে জবাব দেয়, আচ্ছা, কিন্তু কালকে তুমি আমার ঘরে খাবা। না করবা না কিন্তু। আর কোনো সাহায্য লাগলে ডাইকো। দরজা খোলা আছে। জি দিদি, অবশ্যই। রান্না করতে করতে হাতে দ্রুততা এসেছে অন্বেষার। ফটাফট তৈরি করে ফেলল খাবারগুলো। হালকা ঠান্ডা করে একে একে টিফিন বক্সে মধ্যে রাখতে রাখতেই জব্বার চাচার ফোন। সব একটি বড় ব্যাগে করে নিচে নেমে দোতলা থেকে নিচে নেমে আসে। এই নিন চাচা আপনার ভাড়া আর খাবার। লাল রঙের বাটিতে আপনার খাবার আছে। বারবার না করা সত্ত্বেও ভাড়া আর খাবার দুটোই নিতে হয়েছে। অন্বেষার জোড়াজুড়িতে কিছুতেই খালি হাতে যেতে দেয়নি। ঘরে ফিরে এসে নজর যায় আরও একটি বাটিতে। কিছু সময় চেয়ে রইল সেখানে। দ্বিধা দ্বন্দ্বে বিজড়িত হয়ে ফোন হাতে নিল। কদম জোড়া চলল আনমনে, ধীর মধ্যম গতিতে। এসে থামে বারান্দার দরজায়। ফ্যাকাশে মুখ। একবার শূন্যে চাইল আনমনে। ঠোঁটে ঠোঁট চেপে ডায়াল করল অপরিচিত এক নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হয়। সুরেলা কণ্ঠে কেউ বলল, হ্যালো। অন্বেষা কোনো কথা বলল না। মুখে কুলু পেটেছে এবারও। অপেক্ষার পরও কোনো জবাব না পেয়ে বর্ণ প্রশ্ন করে, আরে হো ক্যাথায়, কল দিয়া কথা কও না কেন শালা? শালা শুনে নড়েচড়ে উঠল অন্বেষা। ঘড়িতে সময় 8:50। নিভু নিভু স্বরে জবাব দিল, আমি ক্যাঠা? দ্রুত প্রশ্ন আসে আবারও বর্ণের তরফ থেকে। অন্বেষা রয় সয়ে জবাব দিল, আমি অন্বেষা। ও রাগিনী পিশাচিনী? ঠান্ডা মেজাজ ভরকে উঠতে কতক্ষণ। কথাবার্তার ধরনে গা জ্বলে উঠে বারবার। এবারও অতি রাগে উত্তর দিতে পারল না অন্বেষা। বর্ণ বলে,
ফোন দিছ কেল্লেগা? ওই ভোটকা আবার আইছে নিহি? না। তো কি পীড়িতের আলাপ পারতে কল দিছ? না। আহো দুইটা পীড়িতের আলাপ করি। কি করো ময়না পাখি? রাইতে খাইছ? রি রি করে উঠল অন্বেষার সর্বাঙ্গ। অদ্ভুত রকমের অদ্ভুত শোনাচ্ছে কথাগুলো। দাঁত কিরমির করে বলল, তুমি চরম লেভেলের অসভ্য। কেন ময়না পাখি, আমি তোমার সাথে কি অসভ্যতামি করছি? এই ছেলের সাথে যত কথা বলবে সে তত কথা পেঁচাবে। আর কথা না বাড়িয়ে আসল কথা এলো অন্বেষা। বলল, আজ খাবার একটু বেশি রান্না করে ফেলেছি। আমি অপচয় পছন্দ করি না। ফেলে দিব? ভাবলাম তোমাকে দান করি। একা মানুষ এত খাবার খাওয়া তো সম্ভব না, তাই না? বাড়ির কাছে এসে নিয়ে যেতে পারবে? বর্ণ ফোনের অন্য পাশ থেকে হো হো করে হেসে উঠে বলে, আমারে কি কোনো দিক দিয়া মক্কেল মনে হয়? হুম, মনে হয়, সম্পূর্ণ দিক থেকেই মনে হয়। মনে যেহেতু কইরাই ফালাইছ তাইলে আমি ক্লিয়ার কইরা দেই। আমি মক্কেল না, উল্টা তুমি বেকুব। সোজাসাপটা কইতে পারতাছ না আমার লেইগা খাবার দিতে চাও? কে বলেছে এসব? নিজে থেকে উল্টোপাল্টা ভেবে নেওয়া ঠিক না। বর্ণ বহুদিন পর সিগারেট পেয়েছে। একটি সিগারেটকেই খুব আরাম আইসে টেনে যাচ্ছে। ফুরাতে দিবে না অত সহজে। ঠোঁটের কোণে সিগারেট চেপে রেখে মৃদু অস্পষ্ট গলায় বলল, আমি গার্মেন্টসে। কাম শেষ হয় সকালে। তুমি চাইলে খাউন ফ্রিজে রাখতে পারো। আমার ফ্রিজ নেই। তাইলে নিজে গিলো বইয়া বইয়া। তুমি গার্মেন্টসে কাজ করো? তাহলে টিউশন? আমি সব করি। বারবার পায়ের টিউমারটার কথা মাথায় আসছে এখন। সাথে বর্ণের বিরক্তিকর আচরণের বিষয়টাও। সবসময়ের মতো ভাবনার সমুদ্রে ডুবে গেল অন্বেষা। ফোন চলছে, কানে পেতে রাখা। বর্ণও সময় দিল অন্বেষার নির্বতাকে। তার কি? তার ফোনের টাকা তো আর কাটছে না। তাছাড়া ফোনে টাকা থাকলে না কাটবে? দালানের আশপাশ হতে আসা মৃদুমন্দ হাওয়া ভালো লাগছে অন্বেষার। ঠান্ডা করে তুলছে কা। বিশাল এক দ্বন্দ্বযুদ্ধ শেষে শীতল স্বরে প্রশ্ন করল অন্বেষা, আমাকে তোমার কেমন মনে হয়? গোবরে পদ্মফুলের মতো। তৎক্ষণাৎ উত্তর এলেও অন্বেষার খারাপ লাগল। ভীষণ রকমের খারাপ লাগা অনুভব করল। মনের মাঝে অদৃশ্য আঘাতটা ফোন কেটে দিতে বাধ্য করে। 11 সময়টা অগ্রহায়ণের মাঝামাঝি। পুরনো আমলের এই বাড়ির ছোট্ট বারান্দায় বসে অন্বেষার চন্দ্রবিলাস। নিস্তব্ধ রাতে ভেসে আসছে সুবাস। আকাশের নীলিমায় চোখ মেলে দেখল তারাদের মেলা চাঁদের আলোয় মাখা। ছোটবেলায় কত গল্প শুনেছে। এই চাঁদে নাকি বসবাস করে এক বুড়ি। সেসব আজ যেন সোনালি রূপকথা। চারপাশে নিঃশব্দে বয়ে যায় হালকা পবন। উদাসীন মন বিশাল এক ভাবনায় ভাসমান। বেহা মন আবার ছটফট করে। বলে, আজকাল বর্ণ নামক বিবর্ণ মানবের কথা বেশি বেশি ভাবছি সন্না। নিজের মনের কথার বিরোধিতা করে অন্বেষা একাকী বলতে লাগল, ভাবছি কারণ আছে। আমার ওকে দেখলে ভীষণ মায়া হয়। সর্বশ্রান্ত মনে হয়, যেন এক বিশাল সমুদ্র সমান কিছু লুকানো ওর মাঝে। অদ্ভুত। নিজের মনই প্রশ্ন করল, শুধুই সহানুভূতি নাকি এটি প্রেমানুভূতি? নিজের মনের প্রশ্নেই হোচকচিয়ে উঠে অন্বেষা। দেহ টানটান করে বসল। আনমনে বিড়বিড় করল, কারো প্রতি মায়া থাকলেই কি সেটা প্রেম বলে গণ্য হয়? আমি বর্ণের চোখে হাহাকার দেখেছি। ওর অনেক গল্প আছে, অজানা, অন্তরালে। আমি বুঝি। আমার বাবা চলে যাওয়ার পূর্বে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন সবই আমার মনে আছে। বাবা বলতেন, হোক সে কোনো নারী বা পুরুষ, গরিব অথবা ধনী, কারো প্রতি শ্রদ্ধা, সহানুভূতি প্রকাশ করতে কখনো কার্পণ্য বোধ করতে বারণ করেছেন। নিজের হাত সবসময় বাড়িয়ে রাখতে বলেছেন। কারো প্রয়োজন হলে তো সে ধরবেই। মন যেন ঠাট্টা করে বলে উঠল, সত্যি এটাই অন্যা, তুই নিজের একাকিত্বকে কাটানোর সঙ্গী পেয়েছিস। কেন বর্ণের গল্প আছে বুঝতে পারিস? কারণ তুই নিজেও একই নৌকার মাঝি। কঠোর আমি কেন হুটহাট গলে যাই? অন্বেষা আত্মবিস্মৃত হয়ে পড়ে, এ কেমন বিবাদ? নিজের সাথেই নিজের। তবে সত্য, বহুকাল হতে একাকিত্ব নীরব চিৎকার করে যাচ্ছে। যেখানেই চাই শুধু মরুভূমি। এদিক ওদিক ফিরেছে মানুষের খোঁজে। যদি এমন কেউ মেলে, যাকে মনের কথা বলা যায়। পায়নি, ব্যর্থ হয়েছিল। তবে সেদিন বুড়িগঙ্গার তীরে অভিলাষে বলেছে,
উজাড় করেছে মনের কথাগুলো বর্ণের নিকটে। বোধ হয় দুটো বিচ্ছিন্ন খণ্ডিত চিত্র একত্রে নতুন এক রঙিন ক্যানভাস সাজাবে। ফুপু, আপনাকে 2 দিনের কথা বলেছিলাম, আজ 5 দিন হতে চলল। আগামীকাল আমার ফি জমা দেওয়ার শেষ দিন। কোনো রকম টাকা জোগাড় করে বাড়ির অ্যাডভান্স দিয়েছি। মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আমার ভ্যান ভাড়াও গিয়েছে। আপনি বুঝতে পারছেন আমি কত সমস্যার মধ্যে আছি। জেসমিন আক্তারকে তার বাড়ির নিচে ডেকেই রাগী সুরে কথা বলে যাচ্ছে অন্বেষা। বারবার বলার পরও টাকা দিচ্ছেন না তিনি। উল্টো অন্বেষার তীক্ষ্ণ কণ্ঠ শুনে অবাক। বললেন, তোমার টাকা যেমন মাইরা খাবো? বললাম মতো দিব। একা থাইকা তোমার তেজ বাড়ছে। আগে তো এমন ছিল না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখায় ফুপু, সাথে মানুষ চিনায়। আপনি জানেন আপনার ছেলে কি করেছে? সৌভিকের কথা আসতেই মুখের রং বদলে গেল জেসমিন আক্তারের। দারুণ উৎকণ্ঠা হয়ে প্রশ্ন করলেন, কি করেছে? আমার নতুন বাড়ির সামনে গিয়ে অসভ্যের মতো আচরণ করেছে। আমার হাত ধরে টানাটানি করেছে। এসব কি শিখাচ্ছেন ছেলেকে? জেসমিন আক্তার কপট খাপ্পা স্বরে বলে ওঠেন, অসম্ভব, আমার ছেলে এমন কিছুই করতে পারে না। অন্বেষা নিষ্ফল হেসে বলল, এই আধুনিক সমাজে সন্তানরা এমন অনেক কিছুই করে যেটা বাবা মা জানে না। আমি বলে দিচ্ছি আমাদের মধ্যে ভঙ্গুর যে সম্পর্কটুকু অবশিষ্ট আছে সেটাও নষ্ট করবেন না। তুমি হুমকি দিচ্ছ সম্পর্ক নষ্ট করার? বাধ্য হচ্ছি। আমার টাকাটা, ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে দিয়ে দিন। কোথায় গেল আপনার অহংকার, আপনার গরিমা? আপনি না প্রায়ই আমাদের বাড়ি এসে বাবাকে বলতেন আপনার স্বামী হেন, আপনার স্বামী তেন। স্বামীর সংসারে চাকচিক্য দেখে নিজের আপন রক্তের ভাইকে হাসির পাত্র বানাতেন। এখন দেখান অহংকার। টাকা দিয়ে বুঝিয়ে দিন আপনি আজও সমৃদ্ধশালী। পারবেন? না পারলে বুঝব আপনারা কাঙ্গাল। গায়ে এসে কাটার মতো বিধল কথাগুলো ফুঁসতে লাগলেন জেসমিন আক্তার। চোখে সেই ঝলক স্পষ্ট। তবে এই গরমি জলসাতে পারল না অন্বেষাকে। সে অকুতোভয় সোজাসুজি ফুপুর চোখে চেয়ে আছে। জেসমিন আক্তার বললেন, এসব 2-3 লাখ টাকা আমার কাছে অবহেলায় পড়ে থাকে, আর তুমি আত্মসম্মানহীন বলছো আমাকে? ভাই যাওয়ার আগে তোমাকে মানুষ বানিয়ে যেতে পারেনি। দাঁড়াও, এখানেই দাঁড়াও। পুরো 2 লক্ষ টাকা নগদ এনে দিচ্ছি তোমাকে। জেসমিন আক্তার ধেই ধেই করে উপরে চলে গেলেন। যাক, এতদিনে তাহলে আত্মসম্মান বোধ জেগেছে। চোখ খিচে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অন্বেষা। মিনিট 10 পর জেসমিন আক্তার নেমে এলেন। হাতের মুঠোয় মোটা খাম এক প্রকার ছুঁড়ে দিলেন। অন্বেষা অকিচিত হাসল। জেসমিন আক্তার বলেন, কত ভালো অফার দিয়েছিলাম তোমাকে, আমার ঘরে আসার, মানুষের মতো বাঁচতে পারোতা। এই সমাজের স্বনামধন্য বিত্তবান আপনারা নিজেদের মানুষ বলে দাবি করেন আর অন্যকে অমানুষ। সত্যি হচ্ছে মানুষ তারাই যাদের মানুষ বলে গণ্য করা হয় না। আসি। শীতের অপেক্ষা করতে করতে অগ্রহায়ণের মৃদু ঝিরিঝিরি বৃষ্টিতে মেতে ঢাকা শহর। ভাগ্যিস ওয়েদার ফরকাস্ট দেখেছিল অন্বেষা। আজ ছাতা নিয়েই বেরিয়েছে, যার দৌলতে টাকাগুলো নিরাপদ। 2 লক্ষ টাকা নয়, যেন আলাদিনের চেরাগ পেয়েছে। এগুলো তার বাবার টাকা। মুখে জয়ের হাসি অন্বেষার। ব্যাগের এক কোণে টাকা রেখেছে, বুকে চেপে আছে ব্যাগ, অন্য হাতে ছাতা। হুট করে মন খারাপ হল। যে মানুষটা 2 লক্ষ টাকার ঊর্ধ্বে জমাতে পারেনি, ব্যাংকের সুদ পর্যন্ত গ্রহণ করেনি, তার পরিণতি কি হল ভদ্রলোকের সমাজে? অপবাদী, নিমকহারাম, আর মৃত্যু। লম্বা একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির গলিতে ঢুকতেই মনে হলো কেউ তার পিছু নিচ্ছে। শীষ বাজাচ্ছে অনবরত। অন্বেষা ঘুরে তাকাল, দেখল অর্ধ ভেজা বর্ণকে। কৃষ্ণাভ মুখে লম্বা চওড়া হাসি, দাঁত বের করে হাসছে অন্বেষার দিকে চেয়ে। ঝাঁকড়া চুল সিক্ত পরিপাটি হয়ে কপালে ঝুঁকে পাগলের মতো হাসছে। অন্বেষা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, কি? বর্ণ চুল ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসে, বলে, কালকে আমারে খাওয়াইতে চাইছিলা, কই খাউন কই? দাও, সাথে নেই এখন। পাগলের মতো অযথা কেন হাসছ? কি করুম? তোমার মুখ দেখলেই হাসি আহে। মুখে মানের রেশ বুঝাতে চাইছে তার উপর রেগে আছে অন্বেষা। আধ পাগল লোকটা বুঝতে পারলে না, বলল, একটু পর বাড়ির নিচে এসে নিয়ে যেও। গেলাম আমি।
তুমি কি আমার লগে গোসা করছ? ঘুরে দাঁড়িয়েছিল অন্বেষা চলে যাবে বলে। বর্ণের প্রশ্নে আবার ঘাড় ঘুরায়। ভার মুখের অবয়ব বজায় রেখে বলল, করলেও কি করো, না করছে ক্যাঠা, আমার খাউন দাও আমি যাইগা। অন্বেষা দেখল বর্ণ ভিজে একাকার হয়ে যাচ্ছে। একটু একটু বৃষ্টি তাকে পুরোটাই কাকভেজা করে ফেলল। পাশেই একটা চায়ের দোকান, কোনো মানুষ নেই সেখানে। দোকানি একা বসে। অন্বেষা ছাতা বন্ধ করে শুষ্ক স্থানে গিয়ে বসল। বর্ণও তাকে অনুসরণ করে এসে বেঞ্চিতে বসে। বর্ণ দোকানিদের দিকে চেয়ে বলে, আম্বো 2 কাপ চা দেন চাচ্চা, বিল এই ছেমরি দিব। বিরাট বড়লোক বুঝলেন। দোকানি বলল, আচ্ছা। বর্ণ অন্বেষার দিকে চেয়ে বলে, দিবা না? 1 প্যাকেট সিগারেট লই। অন্বেষা আর চোখে তাকায়। রুষ্ট চাহনি তার। চায়ের বিল দিতে ইচ্ছুক হলেও সিগারেটের কথা শুনে দুটো বিল বর্ণের ঘাড়ে চাপাতে ইচ্ছে হচ্ছে। বর্ণ অন্বেষার মুখ পরক করে বলে, এমন ঢং করতাছ কেন কও তো? এই দরদ দেখা খাইতে ডাকো আবার এখন ঘাড়ত্তারামি, যেমন লাগে চিনই না। অন্বেষার সাথে সাথে জবাব দিল না। চায়ের কাপ আসে। 1 চুমুক দিয়ে বলে, যতক্ষণ না তুমি তোমার পায়ের ব্যবস্থা করছ, ততদিন আমার সাথে তোমার কোনো আলাপ নেই। আবারও অপরিচিত হয়ে যাব। নাটকের শেষ নাই না? না নেই। কইছিলাম জোর করতে না। অন্বেষা কিছুটা মুখ ঘুরায়, তবে তাকালো না বর্ণের দিকে। বলল, জোর করছি না, অপশন দিচ্ছি। সরকারি হাসপাতালে বেশি টাকা লাগবে না, যা লাগে আমি আছি তো। বর্ণ আবারও দুষ্টুমি করে কিছু বলতে যাচ্ছিল। মুখ রেডিওর মতো ঝিরঝির করতেই থাকে তার। কিন্তু অন্বেষার শেষ বাক্যে কিছুটা থমকে গেল। আমি আছি তো শব্দজোড়া ছোট কিন্তু বিশাল ভাবার্থ বহন করে। কয়লা রঙের মনে একটু হলেও ছুঁয়ে যায়। কিন্তু নিজের স্বভাব ছাড়ল না। বলল, দেহি কি করা যায়। ভাববার সময় আগামীকাল পর্যন্ত। আবার থ্রেট দাও, আমার মাথা গরম কইরো না। বর্ণ 1 চুমুক চা আবার একবার সিগারেট ঠোঁটে চেপে ধোয়া উড়াচ্ছে। অন্বেষা কিছুক্ষণ চেয়ে রইল বিবর্ণ মুখের দিকে। মদ খাও? তুচ্ছ হাসল বর্ণ। বলল, মদ খাওয়ার যদি টাকা থাকত, তাইলে আগে 2 বেলার জায়গায় 4 বেলা ভাত গিলতাম। মদ ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ। মাঝে মধ্যে সিগারেট খাই। হৃদয়টা হুহু করে উঠল অন্বেষার। কি নিদারুণভাবে বুকের মধ্যে লুকায়িত আর্তনাদ জাহির করে ফেলল। ফ্যাকাশে মুখে কয়েক শব্দে দুমড়ে মুচড়ে রেখে দিল চিত্ত। তোমার খারাপ লাগে না মানুষ তোমাকে খারাপ চোখে দেখে যে? ইচ্ছে হয় না এই গুন্ডাগিরি ছেড়ে সঠিক পথে চলার, নিজেকে যজ্ঞ প্রমাণ করার? শূন্যে নাকমুখ হতে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বর্ণ গম্ভীর গলায় বলল, কারে প্রমাণ করমু? কি কারণে? আপন মানুষে নাকি কোনো পররে? আমারে ত্যায্য করার আগে আমার বাপের খারাপ লাগে নাই। আমার মা মরার 3 দিনের মাথায় অন্য বেটি ঘরে তুলতে আমার বাপের অত কষ্ট লাগে নাই। আমার পশ্চাতে লাথি দিয়া সৎমা ঘর থেকে যখন বাইর করছিল আমার বাপের তখন মায়া হয় নাই। রক্তের মানুষ আমারে কুত্তার চোখে দেখছে তখনও আমার কষ্ট লাগে নাই। বর্ণের অন্তর নাই। কারে প্রমাণ করমু? যারা আজ আছে কাল নাই। আমার এসব সামাজিকতা ভাল্লাগে না। আমি যেমনে আছি বিন্দাস আছি। 12 ডাক্তার সাহেব রাগারাগি করছেন। ভীষণ রকমের চটেছেন বর্ণ মহাশয়ের উপর। বর্ণ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে রীতিমতো। গলার আওয়াজ উচ্চ শুনলেই মাথা ঠিক থাকে না। আজটাক ডাক্তারের মাথায় কখন বাড়ি দিয়ে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। দাঁতে দাঁত চেপে মূর্তি বনে রইল। ফোঁসফোঁস করতে করতে অন্বেষার পানে তাকিয়ে দেখল তার গুরুত্বহীন মুখ। বর্ণের মেজাজের দাঁড় দাঁড়ল না সে। বর্ণের পা পরক করে ডাক্তার অত্যন্ত মেজাজ দেখিয়ে জানিয়েছেন ছোট একটা দানার মতো টিউমার ছিল। সময় দিয়ে আদর যত্নে লালন করে বড় করেছে। টেস্ট ধরিয়ে দিলেন ডাক্তার। কড়া গলায় জানালেন আজই যেন করানো হয়। আর যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। বর্ণ অন্বেষা বেরিয়ে গেল। উল্টো পথে পা বাড়ালে অন্বেষা শার্টের কলার পেছনে থেকে চেপে ধরে আটকে দেয় তাকে। কিছু বলার পূর্বেই বর্ণ রাশভারী গলায় বলল, ভালো মানুষই দেখাইয়া তোমার কথা রাখছি। ডাক্তারের কাছে আইসি। এবার চলো এদিক থিকা। আমার ফিনাইলের গন্ধ সহ্য হয় না। অন্বেষা প্রশ্ন করে, ডাক্তার কি বলেছে শুনুনি?
টেস্ট করাতে হবে। ডাক্তার গো আমি এটা। চলো টেস্ট করিয়ে তারপরই বেরোবো। তার আগে নয়। রেগে যায় বর্ণ। তেরে এসে মুখোমুখি দাঁড়ায়। কাছাকাছি আকস্মিক বর্ণের ভয়ঙ্কর মুখ দেখে অন্বেষা প্রতিক্রিয়া শূন্য হয়ে চেয়ে রইল। বর্ণ চোয়াল শক্ত করে ধীমা কণ্ঠে বলে, রক্ত চড়াইও মাথায়। আমার সময় হইলে আমি টেস্ট কইরা যামু। এখনই সময়। কেন আবার বেঁকে বসলে আমি তো সেটাই বুঝতে পারছি না। বর্ণ কোনো জবাব দিল না। কিভাবে বলতে তার কাছে টেস্টের টাকা বহন মতো টাকা নেই। নিজের কাছেই নিজে ছোট হয়ে যাবে। সাথে অন্বেষার মনে দয়া জন্মাবে। যা কোনোভাবেই চায় না বর্ণ। দয়ার কোনো প্রয়োজন নেই তার। টাকার কথা ভাবছ তাই না? মনে চলমান কথা বাস্তবে অন্বেষার মুখে শুনে চমকে উঠে বর্ণ। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। দাঁতে দাঁত পিষে বর্ণ বলে, ভাবতাছি। নাই টাকা আমার কাছে। এখন কি করবা? দয়া দেখাইবা না? দান কইরা মহান হইবা? আমারে মেরুদণ্ডহীন পোলা মানুষ বানাইবা? কথাগুলো যেন বিষ মিশ্রিত। ভুল বুঝছে বর্ণ। অন্বেষা বর্ণের দিকে চেয়ে বলল, মেরুদণ্ডহীন পুরুষ না হলে একটা সত্যি কথা বলো। এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমার বিপদে তোমার সাহায্যের প্রয়োজন হতো, তুমি করতে না? জানি না, দায়সারা ভাবে জবাব দেয় বর্ণ। দিতে কি না? বর্ণ ঠোঁট কামড়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। কপালে গাঢ় ভাঁজ পড়েছে। কয়েক সেকেন্ডের ভাবনার পর অন্বেষার দিকে সরু দৃষ্টি রেখে বলল, করতাম, কিন্তু তোমার সাবজেক্ট আলাদা। কারণ আমি মেয়ে, তাই তো? আমি অবলা। আমাকে যে ইচ্ছে সাহায্য করতে পারে। বিশেষ করে ছেলেরা। যখন ইচ্ছে সহানুভূতি দেখাতে পারে, যখন তখন দান করতে পারে, দায়িত্ব নিতে পারে, ভরণ পোষণ দিতে পারে। আমার তো গায়ে লাগবে না, কারণ আমি তো মেয়ে, দুর্বল এবং অন্যের উপর নির্ভরশীল। এসব খাজুইরা আলাপ কেন পারতাছ? ধৈর্যের সীমা পার কইরো না আমার। চুপ আছি আর একটা কথা রাখছি, দেখা মনে কইরো না কিনা নিছ। অন্বেষা করুণ গলায় বলল, সব সময় পুরুষরাই কেন, নারীরা কেন নয়? আজ তুমি আমাকে সাহায্য করলে সেটা হতো গৌরবের। আমি তোমার জন্য কিছু করতে চাইছি, সেটা আত্মসম্মানে লাগছে। কেন নারীদের অবদানগুলো তোমাদের পৌরুষে আঘাত হানে? স্বাভাবিক চোখে দেখলে হয় না? বর্ণকে থামিয়ে রেখেছে কথার জেরে। গলাকে একটু বিশ্রাম দিয়ে আবার বলল, এখন বলবে এটাই সমাজের নিয়ম? তাহলে আমিও প্রশ্ন করব, সমাজ তোমাকে কি দিয়েছে? লালবর্ণে রঞ্জিত অন্বেষার মুখপৃষ্ঠ নিকটে থেকেই দেখছে বর্ণ। স্থির হিয়ামিত নজর। অন্বেষার প্রতিটি কথা কর্ণপাত হয়েছে, বোধগম্যও বটে। সত্তোয়াল করে বলল, আমার লেইগা তোমার কিসের এত চিন্তা? অন্ত সারশূন্য মস্তিষ্কে অন্বেষা জবাব দেয়, জানি না। সময় নেয় অন্বেষা। বর্ণ নির্বিকার চেয়ে আছে। নেত্রপল্লব বারংবার ঝাপটে বলল, আমি কাউন্টারে বিল দিয়ে এসেছি। সিরিয়াল আসলে ডাকবে তোমাকে। চেয়ারে গিয়ে বসো। বর্ণের কপালের রগ ফুটে আছে। কিছুটা ঝুঁকে বসে আছে। মেজাজ তুঙ্গে। নাকের পাটা ফুলে ফেপে উঠছে দণ্ডে দণ্ডে। পুরুষের অহংবোধে জলে পুড়ে ছাই। একবার তাকালো ক্রমাগত এদিক ওদিক হাঁটতে থাকা অন্বেষার দিকে। মজা করে বললেও ঘাড়ে শক্ত করে চেপে বসেছে সে। ছাড়বে না, উল্টো তেজ দেখাবে। তার এমন হাঁটাচলা দেখে ইচ্ছে হলো চলে যাক এখান থেকে। যেমন ভাবল তার সাথে সাথে উঠে দাঁড়ায়। কিছু কদম এগিয়ে আবার ফিরে আসে। কোমরে হাত রেখে এদিক ওদিক চেয়ে হাঁসফাঁস করছে। ফিক করে হেসে উঠল অন্বেষা। মাথার তার ছিঁড়া এই ছেলের। আবার নিজের জায়গায় গিয়ে বসেছে। বর্ণের নাম আসলে প্রবল অনিচ্ছা থাকতেও উঠে গেল। অন্বেষা হাঁটতে হাঁটতে বলল, তোমার জীবনের প্রতি কোনো দয়া মায়া নেই তাই না? নাই। অন্বেষা মৃদু হেসে বলে, আচ্ছা। ব্লাড টেস্ট করাতে এসে বিপত্তি বাঁধল। বর্ণের মুখ বুলডোজারের মতো চলতে শুরু করেছে। সিরিঞ্জ, তুলো ইত্যাদি সামগ্রী হাতড়ে দেখছে। বিরক্ত নার্স এগিয়ে এসে বলল, হাত দিন, এগুলো রাখুন। বর্ণ ডান পাশের ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, আপনার বাড়ি কই? নার্স এবং অন্বেষা দুজনেই অবাক। তার বাড়ি কই সেটা জেনে কি করবে? নার্স জবাব দিলেন, হবে কোনো জায়গায়। ভাব নিলেন? নার্স বিরক্তির সুরে প্রশ্ন করেন, কেন ভাব নিব?
আপনি কি ভাবছেন ঠিকানা কইলে আমি আপনার বাড়িতে বিয়ার প্রস্তাব দিমু? আমার রুচি এত খারাপ না। বিরক্তি মাত্রা ছাড়ালো। ক্ষেপে যাচ্ছে। শুধু দায়িত্বের দায় কিছু বলতে পারছে না। অন্বেষা এগিয়ে আসে। চোখ রাঙিয়ে তাকে চুপ থাকার ইশারা করছে। বর্ণ আবার বলল, এই ছেড়ির চোখ দুইটা অপারেশন কইরা কেউরে দান করতে পারবেন? উহু দান না, বেইচা দেন। হাফ টাকা আপনার হাফ আমার। নার্স নিজেকে দমাতে না পেরে ভারী গলায় বললেন, আপনি চুপ থাকুন, আমাকে আমার কাজ করতে দিন। নার্স তার রাগ দেখাতে শুরু করল বর্ণের হাতের উপর। বর্ণ বলে, আমি মানুষ, মানুষের মতোই রক্ত নেন। কইলাম তো আমি আপনার বাড়িতে বিয়ার প্রস্তাব দিমু না যান। নার্স দ্রুত নিজের কাজ সেরে বর্ণকে বাহিরে পাঠিয়ে দিল। কোথা থেকে এসেছে এই ইতর লোক? মুখে লাগাম নেই একেবারেই। অন্বেষার মেজাজও ভারী খারাপ। পারলে এখনই মাথায় আঘাত করে মাথা দুই ভাগ করে ফেলত। ঢাকা মেডিকেল থেকে আসে দুজনেই। বর্ণ যাবে কাজে, আর অন্বেষা বাড়িতে। বর্ণ হাঁটতে হাঁটতে বলল, কত টাকা খরচ গেল হিসাব দিও তো। অন্বেষা তার কথা শুনে বিড়বিড় করে বলে, মে লিগো, কিছু কইলা? না। কোথায় যাবে এখন? কাজে। হ। রাতের খাবার? রাইতে খাই না আমি, বলে চলে গেল বর্ণ। এক মুহূর্ত দাঁড়ায়নি। ভাইজান কই? আমার ভাইজান কই? অন্বেষা সামনে সাব্বির। বরাবরের মতোই তার হাতমুখ আর কাপড়ের অবস্থা নাজেহাল। পায়ের জুতোটাও ছিঁড়ে গেছে। কে জানে কোথা থেকে খবর পেল? দৌড়ে এসেছে হাসপাতালে। অন্বেষা শাসানোর সুরে বলল, তুমি একা এখানে কি করে আসলে? ভাইজান এর খবর পাইয়া আইসি। তোমার একা আসা মোটেও ঠিক হয়নি। সাব্বির লম্বা চওড়া হাসি দিল। বলল, আপনি কি আমারে পোলাপান ভাবছেন আপা? আমি কিন্তু পোলাপান না। আমার বয়স 17। বাউনা আমি। লম্বা হই না। ছোটবেলা থেকেই এই সমস্যা। অন্বেষা তার কথায় ঠোঁট কামড়ে হাসে। কি সুন্দর হাস্যোজ্জ্বল কথা বলার ভঙ্গিমা। প্রাণ জুড়ায় সাধারণের মাঝে অসাধারণ খুঁজে। সাব্বির এর মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, 18-র নিচে সবাই শিশু বুঝলে। আর রইল তোমার ভাইয়ের কথা? তাকে ডাক্তার চেক আপ করছেন। একটু পর পায়ের অপারেশন হবে। মুখটা শুকনো দেখালো সাব্বিরের, যেন ভীষণ চিন্তা তার। অন্বেষার দিকে মলিন মুখে তাকিয়ে বলে, ভাই একবারে ঠিক হইয়া যাইব না? হ্যাঁ, একদম ঠিক হয়ে যাবে। আমি থাকি। সাব্বিরের মুখের দিকে চেয়ে না করতে পারল না। সম্মতি দিল থাকার। তবে একটি বরাদ্দকৃত স্থানে বসতে বলা হল। অন্বেষা এগিয়ে যায়। ডাক্তার চেক আপ করে বেরিয়েছেন মাত্র। দুপুর 1টায় শুরু হবে অপারেশন। এখন বাজে 12টা 20। অন্বেষা সাব্বিরকে তো আশ্বাস দিল, কিন্তু নিজেকে ডাক্তারের কাছে গিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে স্যার? আপাতত ঠিক আছে, কিন্তু আপনার হাজবেন্ড বড্ড বেশি কথা বলে বিরক্ত করে ছেড়েছে। হোঁচকচিয়ে উঠল অন্বেষা। কি থেকে কি বলে? সম্পর্ক না জেনে হাজবেন্ড বানিয়ে দিল। অস্থির আর অস্বস্তিবোধ শুরু হলো অন্বেষার মাঝে। ডাক্তার চলে যেতে চাইলে আবার ডেকে বলল, স্যার অপারেশনের পর সব ঠিক থাকবে। ভাগ্যিস অবস্থা আরও খারাপ হওয়ার আগে নিয়ে এসেছেন। আমরা আমাদের বেস্ট ট্রাই করব। ওটিতে নেওয়ার আগে দেখা করে আসুন। এক তপ্ত রৌদ্রোজ্জ্বল দ্বিপ্রহরে সাক্ষাৎ হয়েছিল ছন্নছাড়া এলোমেলো পুরুষের সাথে। কি করে জীবনের সাথে জুড়ে গেল? অবশ্য অজান্তে সুযোগ দিয়েছে অন্বেষা নিজেই। সম্পূর্ণ অচৈতন্যে বেডে শুয়ে অশান্ত, অতিষ্ঠ বর্ণ, বিবর্ণ মানব পৃষ্ঠ। একেবারেই সন্তুষ্ট নয় সেই ব্যাপারে যা ঘটতে চলেছে তার সাথে। রঙহীন মনের কোথাও একটা উসখুস ভাব রয়েই গেছে। অন্বেষাকে আসতে দেখে মুখ কুঁচকে ফেলে অসন্তোষে ঘেরা তাকানি। অন্বেষা পাশে এসে দাঁড়াল। দ্বিধা দ্বন্দ্ব ব্যতীত প্রশ্ন করল, ভয় হচ্ছে? বর্ণ জবাবে উল্টো শুধায়, ভয়? আমার? হুম। তোমার তো আবার ডর ভয় নেই? অন্য কোনো সমস্যা? হাঁসফাঁস করছো যে? আমার ভাল্লাগতাছে না এগুলি। কাটাছেড়া করব, আবার ঔষধ খাওয়া লাগব, হাঁটা যাইব না। আমি একদিন বাইরে না গেলে আমার দম বন্ধ লাগে। অন্বেষা বুঝানোর সুরে বলে, অল্প কিছুদিনের ব্যাপার, এরপর দৌড়ে বেরাবে। আমি এখনো দৌড়াইবার পারি, দেখবা। না না, কোনো দরকার নেই।
বর্ণ চুপ হয়ে রইল। বারবার পায়ের দিকে চাইছে, কপালে আঙ্গুল ঘষছে। ২৭ বছরের এক তাগড়া পুরুষকে এমন অলটপালট লাগল অন্বেষার কাছে। শক্ত মানব মুখে শিশুসুলভ ছায়া। ইচ্ছে হলো উস্খুস চুলগুলোতে হাত বুলিয়ে শান্ত করতে। পরক্ষণেই ভাবে, এসব ভাবনার মানে কি? ছ্যাঁচড়ামো হয়ে যাবে। কোনো পোক্ত সম্পর্কবিহীন এক নারী এক পর পুরুষের মাথায় হাত বুলাচ্ছে। দৃষ্টিকটু দেখায়, অনুভব করায়ও বটে। নিজের চিন্তার উপর খানিক লজ্জা হয়। অন্যমনস্ক অন্বেষার ভাবুক মুখের দিকে চেয়ে বর্ণ বলল, মাইয়া তুমি একটা চিজ। আমারে টাইনা আইনা ডাক্তারের ছুরির নিচে শোয়ায় ছাড়লা। বাস্তব জগতে ফিরে এলো অন্বেষা। বর্ণ যা বলেছে ঠিকঠাক শুনেছে। হেসে জবাবে বলল, সত্যি, তোমার মতো খ্যাপা সারকে এই পর্যন্ত এনে আমি নিজের প্রতি গর্বিত। ১৩ অনেকটা অপেক্ষার পর অপারেশন শেষ হয়েছে। অজানা ভয়ে কাতর ছিল এতক্ষণ অবধি অন্বেষা। অস্থিরতায় মাথা গরম হয়ে ঘাম ঝরছিল। সাব্বির অনেকবার অনেক প্রশ্ন করেছে, জবাব দিতে পারেনি। সেই মুহূর্তে অন্বেষা নিজেই ছিল সাব্বিরের চেয়ে বেশি নির্বোধ। পায়ের অপারেশন শরীরে তেমন ফারাক না ফেললেও এনেস্থেসিয়ার প্রভাব কমে গেলে প্রচণ্ড ব্যথা হবে। স্বাভাবিক একটি চামড়ার উপর কাটাছেঁড়া চারটে খানি কথা নয়। সরকারি হাসপাতালের ডাক্তার দৌড়ের উপর থাকেন। অপারেশন শেষে ছোট্ট একটা কথা বলেছেন, অলোকে। ব্যাস, এতটুকুই। ক্যাবিন খালি নেই। বাধ্য হয়ে ওয়ার্ডে শিফট করা হলো বর্ণকে। খিটখিটে মেজাজ তার, ভারী বিরক্ত অন্বেষার উপর। সাব্বির বর্ণকে দেখে ভীষণ খুশি। পায়ের ব্যান্ডেজের দিকে একবার চায়, আরেকবার বর্ণের দিকে। অন্বেষা দুই দিকের পর্দা টেনে পাশে বসল। নমনীয় সুরে প্রশ্ন করল, কেমন লাগছে? তুচ্ছ হেসে বর্ণ বলে, সেই মজা লাগতাছে। থিয়েটারে রং বেরঙের নমুনা দেখা আইলাম। এখন তোমারে দেখতাছি। পায়ের মধ্যে ইয়া বড় প্লাস্টার। এত মজা আমার জীবনেও লাগে নাই। অন্বেষা চোখ বুজে ছোট্ট নিঃশ্বাস ফেলে। হয়তো কোনো পরিস্থিতিতেই বর্ণের ক্যাটক্যাট করা থামবে না। হাতে প্রেসক্রিপশন, ওষুধ আনতে হবে, সাথে দুপুরের খাবার। আজ ভার্সিটির ক্লাস কামাই করেছে, সাথে অফিস থেকেও ছুটি নিয়েছে। তবে বাড়ি গিয়ে রাঁধতেই হবে। অন্বেষা বলল, সাব্বির তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ওষুধও আনতে হবে। সাব্বির মাথা দোলায়। বর্ণ নির্বিকার দৃষ্টি ফেলে অন্বেষার যাওয়ার পানে। তাকে দেখলে সুপ্ত মনে একটাই প্রশ্ন জাগে, এত কিছু, তাও বর্ণের জন্য? কেন, কি কারণে? দৃষ্টির বাহিরে চলে গেলে নজর পড়ল পায়ে। চিনচিন করে ব্যথা উঠছে। অনুভব করল এই ব্যথা। পা হতে যেন দেহের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে শুরু করল ব্যথা। বর্ণের ঠোঁট শুকিয়ে চৌচির। মস্তিষ্কে উদ্ভট উদ্যম জাগে। কিছুতেই কাবু হওয়া যাবে না এই পীড়ার। বেদনায় ধরে ফেললে নিজেকে পরাজিত মনে হবে। হোক ব্যথা, আরও বেড়ে যাক, আজ পরখ হয়ে যাক বর্ণের ধৈর্যের সীমা কতটুকু। নিজের বিচিত্র অনুভবগুলো উপলব্ধি করতে শুরু করে। সাব্বির জিজ্ঞেস করল, ও ভাইজান পাও ব্যথা করেনি? নিজের মধ্যেই হারিয়ে বর্ণ বলে উঠল, হ করে। কিন্তু ব্যথা ভাল্লাগোতাছে রে সাব্বির, কি আজব ছটফটে অনুভূতি, টনটন করে এক একটা রগ। রক্তের মতো এদিক ওদিক দৌড় পারে। অন্বেষা খাবার নিয়েছে, সাথে দরকারি ঔষধ। একটু পর নার্স এসে বর্ণকে ইঞ্জেকশন দিবেন। খাবার প্যাক হওয়ার পর চলে গেল ওয়ান টাইম প্লেট এবং গ্লাস কিনতে। সবকিছু হাতে নিয়ে তবেই ফিরতি পথে হাঁটা শুরু করে। কিছু সময় থামল। আকাশের দিকে চেয়ে মুচকি হাসছে, যেন এই হাসি তার বাবা মা দেখছে। তাদের বুঝাতে চাইছে সে খুব খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেলল অনেকদিন পর। এত ভালো লাগছে কেন জানা নেই, তবে মনের মাঝে অন্যরকম প্রশান্তির দোলা। ভাগ্যিস টাকাগুলো পেয়েছিল, নয়তো কিছুই করতে পারত না। আগামীকাল গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, কিছু টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা করে আসবে। এসব ভাবতে ভাবতে ৩০৪ নম্বর ওয়ার্ডে হাজির অন্বেষা। সামনের দৃশ্যে চোখ ছানাবড়া। অপারেশন করা পা অন্য পায়ে তুলে রাজার হালতে শুয়ে আছে বর্ণ। অন্বেষা দৌড়ে গেল, তাড়াহুড়ো করে পা নামিয়ে ধমকে বলল, তোমার কি জ্ঞান বুদ্ধির লোপ পেয়েছে? পা তুলে রেখেছিলে কেন? আমার জ্ঞান বুদ্ধি নাই,
যা আছিল তোমার লগে থাইকা ওইটাও শেষ। আমাকে ইচ্ছে করে বিরক্ত করছো তাই না? তোমার মনে হয় না তুমি আমার লেইগা বেশি বেশি বাড়াবাড়ি করতাছ? অন্বেষা জবাব দিল না। নার্সকে ডেকে জানল খাবার দেওয়া যাবে কিনা। সেলাইন শেষ হয়ে এসেছে। নার্সের কথামতো 15 মিনিট পর খাওয়ানো যাবে। ততক্ষণে অন্বেষা সাব্বিরকে খাবার দিয়ে বসল চেয়ারে। ক্লান্ত লাগছে ভীষণ। হুট করে বর্ণের তরফ থেকে অভাবনীয় প্রশ্ন আসে, তুমি খাইবা না? অন্বেষা চাইল বর্ণের পানে। মুখ বর্ণহীন। নিষ্পলক চেয়ে প্রশ্নটি করেছে বোঝা গেল। অন্বেষা কোনো জবাব দিল না। নিজের খাওয়ার কথা ভাবেনি এখনো। উল্টো অন্য পাত্রে খাবার বেড়ে সাব্বিরের উদ্দেশ্যে বলল, তুমি খেয়ে তোমার ভাইজানকে খাইয়ে দিতে পারবে না? সাব্বির মাথা দুলিয়ে সম্মতি দিতে যাচ্ছিল। তখনই বর্ণ বলল, আমি ঠ্যাং দিয়া খাই না, হাত দিয়া খাই। অন্বেষা গুরুত্ব দিল না এবারও। সাব্বিরের দিকে চেয়ে রইল জবাবের আশায়। বর্ণ ক্যাটক্যাটে গলায় বলে উঠে, আমার হাত সহি সালামত আছে। নিজের খাওয়া নিজে খাইবার পারুম। রং তামাশা করা লাগব না। অন্বেষা সাব্বিরের দিকে চেয়ে প্রশ্ন করল, আমি বিকেলে বাড়ি যাব, রান্না করতে হবে। তুমি থাকবে এখানে? হ আপা থাকুম। আমার আম্মারে কইছি সন্ধ্যায় আইতে। কাম শেষ কইরা আইব। আচ্ছা। কি কাজ করে তোমার মা? আম্মা মাইনষের বাড়ি বাড়ি কাম করে, আর আব্বায় রিকশা চালায়। ভালো লাগে শুনতে যে পৃথিবীতে এখনো সৎকর্ম করে কেউ বেঁচে আছে। অন্যদিকে খারাপ লাগে সৎ থাকার পরও ভালো থাকা হয় না। সাব্বির এর অবস্থা ঠিক এমন। অন্বেষা স্নেহের দৃষ্টিতে তাকায় সাব্বিরের দিকে। ধুলোবালি মাখা মলিন মুখ। বিকাশ হয়নি তার ঠিকমতো। 17 বছর হলেও দেহে আর আচরণে কোনো ছাপ নেই। কিছু সময় পর অন্বেষা বর্ণের দিকে তাকায়। নিজে থেকেই খাবার নিয়ে খেতে শুরু করেছে। খিচে মুখ কুচকাচ্ছে বারংবার। অলৌকিকভাবে মনে হলো ব্যথা হচ্ছে না তো আবার? সুধায় নরম গলায়, ব্যথা হচ্ছে? ঘাড়ত্তারার মতো উত্তর দিল, না। ইতিমধ্যে নার্স এসেছে। খাওয়া শেষে অন্বেষা জানায় ব্যথার কথা। নার্স পেইন কিলার দিলেন। বললেন 3 দিন পর ছেড়ে দেওয়া হবে বর্ণকে। এটা শুনে বর্ণের বিরক্তি আকাশে। জব্বার চাচা আজ খাবার দ্রুত নিয়ে যাবেন। জব্বার চাচা ফোনের অন্য পাশে থেকে শুনলেন। ভীষণ ব্যস্ত শোনাচ্ছে অন্বেষার কণ্ঠস্বর। স্বাভাবিকভাবেই প্রশ্ন করেন, আম্মা তোমার তারা আছে নাকি আজকে কোনো? হ্যাঁ চাচা। এই বিকাল বেলা নিয়া গেলে এতগুলি খাবার নষ্ট হইব। আমি কই রাখমু? ফ্রিজও তো নাই। বিষয়টা চিন্তার। আসলেই রাতের খাবার বিকেলে নিলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ফোন লাউড স্পিকারে রেখে কথা বলছে অন্বেষা। জব্বার চাচাকে কলে রেখেই ভাবতে লাগল উপায়। ঠিক তখনই সুদীপ্তা এসে চুলোর আঁচ কমিয়ে দেন। বললেন, এই তোমার তরকারি তো পুড়ে যাচ্ছে। হুঁশে এলো যেন। দ্রুত কণ্ঠে জব্বার চাচাকে জানায় একটুপর কল করছে। সুদীপ্তা তার চিন্তিত মুখপানে চেয়ে বলল, তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না তেমন কিছু না। সুদীপ্তা আশ্বাস দেওয়ার সুরে বলল, আমি তো তোমার বোনের মতো। বলো কোনো সমস্যা হলে, যদি পারি সমাধান করতে। তোমাকে যে দিন যাবৎ দেখেছি শুধু খাটুনি করতে দেখছি। হতাশ চোখে চাইল অন্বেষা সুদীপ্তার দিকে। সুন্দর তার মুখখানা। কেউ দেখলে বলবে বিরাট বল্লক বাপের সুন্দরী বেটি। তবে বাস্তবতা ভিন্ন। আপন ভেবে বলল, আমাদের মতো মানুষের জীবনের ওপর নাম পরিশ্রম। তুমি কি হতাশ দিদিমনি? অন্বেষা তড়িৎ হাসল। বলল, একদমই না। মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই। সুদীপ্তা খুব যত্ন করে অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিল। বলল, আমি তোমায় সাহায্য করব। বলো কি করতে হবে? আপনি পারবেন না দিদি। আপনার ছোট বাচ্চা। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। সুদীপ্তা জোর করে অন্বেষার হাত থেকে খুন্তি নিয়ে নেয়। নিজেই নাড়াচাড়া করতে লাগল তরকারি। বলল, দিদি যেহেতু ডেকেই ফেলেছ সেক্ষেত্রে আর কোনো কথা হবে না। কার সাথে কথা বলছিলে বললে না যে? কি করতে হবে আমার বলো? অনেকটা সময় নিয়ে ভাবল অন্বেষা। এভাবে কি তার ঘাড়ে চাপানো ঠিক হবে? ছোট বাচ্চা নিয়ে কি পারবেন এসব করতে? খারাপ দেখায়। সুদীপ্তা আবারও তাগাদা দিলেন। বাধ্য হয়ে অন্বেষা বলল, একজন চাচা আসবেন খাবার নিতে। সন্ধ্যা 8টায়।
আমি থাকতে পারবো না, হাসপাতালে যেতে হবে। আপনি শুধু খাবারগুলো গরম করে বাটিতে করে তার কাছে দিয়ে দিলেই হবে। মাত্র এইটুকু কাজ? পারবো। তুমি চাচার নাম্বার দাও আমায়। আর হাসপাতালে যাবে কেন? কে ভর্তি? অন্বেষা জবাবে বলে, আছে একজন আমার মতোই, যার বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। অসুস্থ মানুষকে ফল খাওয়াতে হয়। মানুষ যদি জাতের হয় তবে তাকে খাওয়াতে কোনো সমস্যা হয় না, কিন্তু বর্ণকে তাদের স্বজাতি মনে হয় না কিছুতেই। ফল নাকচ করছে, খাবে না। এসব স্বাস্থ্যকর জিনিসে নাকি গা গুলিয়ে আসে তার। অন্বেষা তারপরও কেটে কেটে রাখল তার সামনে। আজ মুখ থেকে কোনো প্রকার তোত্তারা কথা বেরোচ্ছে না। বর্ণের কথার জবাব দিয়ে তর্কেও জোরালো না অন্বেষা। ফল এগিয়ে দিয়ে বলল, খাও বলে নিজের বই বের করে। দুটো চেয়ারে নিজের সংসার পেতে বসেছে অন্বেষা। বর্ণ বলল, সারা রাত আমার লগে থাকবা? প্রশ্নটি শুনতে অদ্ভুত শোনায়, অদ্ভুতের চেয়েও বেশি। অন্বেষা অস্বস্তি বোধ করে, বলে, উপায় নেই এছাড়া। বর্ণ থমথমে গলায় বলে উঠে, বাড়ি যাও, আমি নিজেরে সামলাইতে পারি একলাই। অন্বেষা স্থির নয়নে বর্ণের দিকে চায়। সেভাবেই চেয়ে রইল কিছু সময়। জবাব দিল সময় নিয়ে, বলে, মাঝপথে একা ফেলে যাওয়ার মানুষ আমি নই। কে জানে কথা ও দৃষ্টির গভীরত্ব পরিমাপ করতে পারল কিনা বর্ণ। তবে জবাব দিল, আমি তো কোনো পথেই আগাইতে চাই নাই। তুমি মাঝপথে কেমনে পৌঁছাইলা? অন্বেষা এমনটাই আশা করেছিল। বর্ণের কাছে সবকিছুই তাসের পাতার মতো। তাছাড়াও অন্বেষা গুরুত্বহীন তার কাছে। তার জন্য একটি পুরো দিবস দিয়ে দিল, তাতে মনে হয় না তার কিছু আসে যায়। হয়তো একপাক্ষিকভাবে অন্বেষাই তার মলিন মুখ দেখে মায়া উজাড় করে যাচ্ছে। অন্বেষা নিজের বই আর খাতা বের করল। ছোট্ট টেবিলে আয়েশ করে বসে তার দিকে নির্বিশেষ চেয়ে বর্ণ। ভাবসাব ভালো ঠেকল না। মুখশ্রী তারই মতো বিবর্ণ। কি হলো হঠাৎ এই মেয়ের? সারাদিন পরখ করে অবশেষে প্রশ্ন করল হৃদয়। হাসপাতালের বেডের খালি অংশে কোনোই ঠেকিয়ে পড়ায় মনোযোগী হয় অন্বেষা। বর্ণ ইচ্ছেকৃত চেপে গিয়ে জায়গা দিয়েছে তাকে। পড়ার নাটক করতাছ? জানি আমার লগে কথা না কওয়া লাগে। নজর বইয়ে রেখেই অন্বেষা বলে, যে সোজা মুখে জবাব দেয় না তার সাথে কিসের আলাপ? তাছাড়াও আমার সামনের সপ্তাহে পরীক্ষা। এমনই সারারাই তো বইয়া থাকবা? অভ্যাস আছে রাত জেগে বসে পড়ার। কেন, তোমার চিন্তা হচ্ছে নাকি? ঠেকা পড়ছে তো আমার। তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। বর্ণ দুহাত মাথার পেছনে একত্রিত করে শুয়ে পড়ল। একদম কোনায় তার বেড। দেয়ালের সাথে মিশে জ্যোৎস্না দেখছে ছোট্ট জানালা হতে। ভাবছে বর্ণ। আজকালের বেশ কিছু কর্মকাণ্ড যা ঘটছে সবকিছুই তার ইচ্ছের বিরুদ্ধে। সবচেয়ে অদ্ভুত বিষয় কেউ তার ব্যাপারে ভাবছে। এই বিষয়টি মেনে নিতেই পারছে না বর্ণ। কিছুতেই না। ভাবনা চিন্তার ছেদ ঘটে আভাসে। মনে হলো অন্বেষা চেয়ে আছে তার দিকে। বর্ণ সেদিকে না তাকিয়ে বলল, আমারে নিয়া যে তোমার মনে জোনাকি পোকা উড়তাছে ওইগুলারে থামাও। তুমিও নিঃস্ব, আমিও। সঙ্গ থাকলে ক্ষতি কি? আমি তোমার মতো মজবুত নই। আমি ভেঙে পড়ি প্রায়শই। তোমার কাছে যা তুচ্ছ আমার কাছে খুব প্রিয়, মূল্যবান, প্রয়োজনীয়, আবশ্যক। হাসপাতালের বিছানায় মাথা পেতে অজ্ঞাতসারে তন্দ্রায় ডুবে অন্বেষা। তখন রাত্রির দ্বিতীয় প্রহর। মিটমিটে যে তারারা ছিল, তারাও কোথায় যেন হারিয়ে গেছে। তাদের হারিয়ে যাওয়া দেখেছে নির্ঘুম বর্ণের দুচোখ। নিঃশ্বাসের সাথে বুক উঠানামা করছে অত্যন্ত ধীর গতিতে। উন্মত্তের ন্যায় অসহ্য পায়ের পীড়া অনুভব করতে করতে চোখ গেল অন্বেষার ঘুমন্ত মুখশ্রীর দিকে। মায়া হওয়া উচিত? কেন সে অনুভূতিহীন? গায়ে মাখে না কিছুই। আশপাশে তার মতো অনেকেই ব্যথাকাতর। তবে বর্ণ জানতে চায়, কতটা? দ্বিগুণ, তিনগুণ, নাকি হাজার গুণ বেশি পীড়া তাদের? তার জন্য বরাদ্দ চাদর অন্বেষার গায়ে উড়িয়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বুজে